আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল রুম অফ ফিজিক্সের আজকের ক্লাসে। আজকে আমরা আমাদের ভেক্টর চ্যাপ্টারটি লেকচার 2 নিয়ে আলোচনা করব। তো আমরা লেকচার 1 নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা লেকচার টু নিচ্ছি আমরা ভেক্টরের উপর। তো ভেক্টরের যে টপিক আমরা দেখেছিলাম যে রোড ম্যাপ ছিল, আমরা প্রথম ক্লাস নিয়েছিলাম ভেক্টর কি প্রকাশ এবং বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে, অর্থাৎ একেবারেই ভেক্টরের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে লেকচার টুতে আমরা আলোচনা করব ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ে। এখান থেকে আজকে আমরা যে জিনিসটা শিখবো, যোজন মানে আমরা এটাকে ভেক্টরের লব্ধিও বলতে পারি। কি বলতে পারি? ভেক্টরের লব্ধিও বলতে পারি। তাহলে এইটা শিখবো আজকে। তো এটা শেখার মাধ্যমে আজকের জ্ঞান দিয়ে, আজকের এই লেকচার দিয়ে আমরা কি শিখতে পারবো তা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি, দুটি ভেক্টরের যোগফল বা বিয়োগফল। আচ্ছা, দুটি ভেক্টরের যোগফল বা বিয়োগফল, দুটি ভেক্টরের যোগফল বা বিয়োগফল, এইটা আজকে শিখতে পারবো। এর মান এবং দিক এগুলো আমরা শিখতে পারবো শুধু দুইটি ভেক্টর নিয়ে। ভাইয়া আজকের লেকচার দিয়ে কি আমরা তিনটি ভেক্টরের লব্ধি বের করতে পারবো? না ভাইয়া, আজকের লেকচারে আমরা শুধু দুইটি ভেক্টরের লব্ধি বা যোগফল দেখবো। কেননা এটা আমার প্রথম বেসিক, দুইটা ভেক্টরের যোগফল, এটা আমরা প্রথম বেসিক। আর ভাইয়া তিনটা বা চারটা বা পাঁচটা ভেক্টরের লব্ধি আমরা কখন শিখবো? সেটা হচ্ছে আমাদের 3 নম্বর লেকচার। দেখো অনেক বড় একটা টপিক, উপাংশ, লম্বাংশ, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন, যোজন ও বিয়োজন। তো আজকের ক্লাসটা খুবই কনসেপচুয়াল ক্লাস, তেমন কিছু নাই, কিছু সূত্র দেখবো, আমরা সূত্রের প্রমাণটাও দেখে নিব। যেহেতু আমরা এখন একাডেমিক টাইমে আছি, আমার একাডেমিক টাইমে যত ডিটেলসে পারা যায় শিখে নিতে হবে সবকিছু। কেননা এডমিশন টাইমে কোনো কিছুরই ডিটেলসে জানার আর সময় থাকে না। তখন আসলে এর জন্য একাডেমিকে যত ডিটেলস জানতে চাও এখন একাডেমিকেই শেষ করে নিতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের ক্লাস। ওকে ফাইন। আচ্ছা, আমরা দেখছি যে ভেক্টরের যোজন বা লব্ধি মানে দুইটা ভেক্টর দেওয়া আছে তোমাকে, তুমি কিভাবে ওই দুইটা ভেক্টরের যোজন বা যোগফল বা লব্ধি বের করবা, তাই আমরা দেখব। তো প্রথমে যে সূত্রটা দেওয়া লেখা আছে এখানে সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। আচ্ছা, ত্রিভুজ সূত্র কি? লিখো, প্রথমে লিখি তারপর আমরা বোঝাচ্ছি। আচ্ছা, দুটি, আচ্ছা, কোন ত্রিভুজের, কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করে। কি বললাম ভাইয়া? কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করে। কিছুই বুঝি নাই। তাহলে এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে মনে করো একটা ত্রিভুজ যদি আমরা একটু আঁকার ট্রাই করি, সেটা হচ্ছে এরকম। আচ্ছা, একটা ত্রিভুজ যদি আঁকার ট্রাই করি আমরা, আমি যেটা বলছি যে কোনো একটা ত্রিভুজ মনে করো আছে আমার কাছে। এই ত্রিভুজের দুইটা বাহু, মনে করো এই ত্রিভুজের এ বি সি, দুইটা বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে। একই ক্রমে মানে কি? এরা একটা ক্রম মেনটেন করে যাবে, যেমন এইরকম, এইরকম একটা ক্রম মেনটেন করে যাবে। এই যে দেখো, এই যে এবি ভেক্টর, এই এবি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে বিসি ভেক্টরের পাদবিন্দু যুক্ত হয়েছে, অর্থাৎ একটি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে আরেকটি ভেক্টরের কি যুক্ত হয়েছে? পাদবিন্দু যুক্ত হয়েছে। এরকম যদি একটি ত্রিভুজের দুইটা বাহু একই ক্রমে, দেখো একটা ক্রম মেনটেন করে গেছে, যেমন এইভাবে গেছে এরপর এইভাবে গেছে, এরকম একটা ক্রম মেনটেন করে যদি যায়, তখন তাদের যে লব্ধি হবে বিপরীত ক্রমে। দেখো এই ক্রমটা দেখো, এ বি এরপরে বিসি, এরকম ভাবে গেছে না? দেখো তো এ বি বিসি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখো তো এ বি এবং বিসি এই যে দুইটা ভেক্টর,
একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু এবি এবং বিসি ভেক্টরটা নির্দেশ করতেছে, এরা একটা ক্রমে গেছে না অ্যান্টি ক্লকওয়াইজ। একটার শীর্ষবিন্দুর সাথে দেখো এবি এর শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু চিহ্ন একটা ভেক্টরের, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা কি পাদবিন্দু। এবি এর শীর্ষবিন্দুর সাথে বিসি এর কি যুক্ত হয়েছে ভাইয়া, পাদবিন্দু যুক্ত হয়েছে, করে একটা ক্রম তৈরি করছে, যেটা আমরা দেখতে একটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। যদি এমন হয় তাহলে তৃতীয় যে বাহুটা এটা বিপরীত ক্রমে, তৃতীয় বাহুটা কি করে বিপরীত ক্রমে, এই দেখো বিপরীত ক্রমে, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ গেছে ভেক্টর দুইটা, আর লব দুইটা কি হবে বিপরীত ক্রমে ক্লকওয়াইজ, দেখো ক্লকওয়াইজ, এইভাবে বিপরীত ক্রমে কি নির্দেশ করবে, এদের লব দুইটা নির্দেশ করবে। তার মানে কি এবি এবং বিসি, এবি এবং বিসি এই দুইটা ভেক্টরের লব্ধি কোনটা, এসি। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি এমন হয় একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে তৃতীয় যে বাহুটা বিপরীত ক্রমে এদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এখন এই ত্রিভুজ সূত্রটা এতটাও ইম্পর্টেন্ট না, মানে একেবারেই ইম্পর্টেন্ট না, এটা লাগে না তেমন, তবে জেনে রাখা ভালো, এজন্য আমরা একটু জেনে রাখতেছি। আমরা একাডেমিকে আছে, আমরা বইয়ে আছে, এগুলো সব পড়ব, বই আমাদের পড়তে হবে একাডেমিকে, মেইন বইটা ভালো করে। আচ্ছা, এটাকে ভাইয়া অন্যভাবেও বলা যায়। কিভাবে বলা যায়, দেখো একে একে বলি আমি এটাকে, অন্যভাবে কিভাবে আমি বলবো। আচ্ছা ঠিক আছে, অন্যভাবে কিভাবে বলবো, অন্যভাবে বলার সিস্টেমটা হচ্ছে, দুইটা ভেক্টর যদি এমন হয় একটার শীর্ষবিন্দুর সাথে আরেকটার পাদবিন্দু যুক্ত হয়েছে, দেখো তো দুইটা ভেক্টর রাখছি, একটার প্রথমটার যে শীর্ষবিন্দু এটার সাথে দ্বিতীয়টার পাদবিন্দু যুক্ত হয়েছে, এমন যদি হয় তাহলে প্রথম ভেক্টর থেকে, এই যে প্রথম ভেক্টর থেকে, প্রথম যে ভেক্টর আছে এটার পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে অঙ্কন করলে যে ত্রিভুজটা পাবা, এই যে বাহুটা পেলা তুমি তৃতীয় বাহু, সেটাই হবে লব্ধি। সেম কথাই, কিন্তু একটু ঘুরিয়ে বললাম, যে এমন যদি হয় দুইটা মানে ভেক্টর আছে, যে একটার শীর্ষবিন্দুর সাথে আরেকটার কি যুক্ত হয়েছে ভাইয়া, পাদবিন্দু যুক্ত হয়েছে, যদি এমন হয় তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে মানে আঁকলে আমরা যা পাবো সেটাই হচ্ছে কি ভেক্টর দুইটার লব্ধি। বুঝতে পারছি কি, আশা করি বুঝতে পেরেছি। এই হচ্ছে ত্রিভুজ সূত্র। আচ্ছা, এরপরে আমরা দেখব সেটা হচ্ছে বহুভুজ সূত্র। দেখো ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র লেস ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে না। আমার দরকার হচ্ছে সামান্তরিক সূত্র, এখান থেকে আমার মেইন কনসেপ্টটা আগায়। আচ্ছা আসো বহুভুজ সূত্র, তাও একবার বইয়ে আসে যেহেতু আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমরা কি লিখবো, এটার সংজ্ঞাটা লিখে নিচ্ছি। আসো সংজ্ঞাটা লিখি, লেখো দুইয়ের অধিক ভেক্টর, দুইয়ের অধিক ভেক্টর একটির পাদবিন্দুতে বা একটির শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দুতে অপরটির পাদবিন্দু বসিয়ে একই ক্রমে কতগুলো ভেক্টর নির্দেশ করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, শীর্ষবিন্দু যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় তার ওই শেষ বাহুটি
বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করে। বললাম যে দুই এর অধিক ভেক্টর একটির শীর্ষবিন্দুতে অপরটির পাদবিন্দু বসিয়ে একই ক্রমে কতগুলো ভেক্টর নির্দেশ করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় তার ওই শেষ বাহুটি বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করে। ভাইয়া কিছু বুঝি নাই আমি। দেখো দুই এর অধিক ভেক্টর আমরা কয়টা ভেক্টর নিব? মনে করো আমরা নিলাম হচ্ছে উম আমরা মনে করো আমরা চারটা ভেক্টর নিচ্ছি। কয়টা ভেক্টর? চারটি ভেক্টর নিব। আচ্ছা, চারটি ভেক্টর নেই, দুই এর অধিক। তো কি বললাম? একই ক্রমে বসাইতেছি, অর্থাৎ একটির শীর্ষবিন্দুতে আরেকটির পাদবিন্দু বসাবো। এই দেখো, একটা ভেক্টর রাখলাম, চারটা ভেক্টর রাখবো, দুই এর অধিক। দেখো, যে ভেক্টরটা আমি আঁকলাম এর শীর্ষবিন্দুতে আমি আরেকটার পাদবিন্দু বসালাম। এই যে আরেকটা আঁকলাম, এই যে আরেকটা আঁকলাম। দেখো তো, এরকম চারটা ভেক্টর আমি আঁকলাম, একটার শীর্ষবিন্দুতে আমি আরেকটার পাদবিন্দু বসলাম। দেখো একটা ক্রমে তারা গিয়েছে। কিরকম ক্রমে গিয়েছে ভাইয়া? এইরকম একটা ক্রমে গিয়েছে, যেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি এরকম কতগুলা ভেক্টর থাকে তাহলে তাদের যে লব্ধিটা হবে সেটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু। আচ্ছা ভাইয়া, প্রথম ভেক্টর এইখানে ছিল না? এইটার পাদবিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে আমরা যে বহুভুজটা পাবো তার এই যে শেষ বাহুটা তুমি আঁকলা, এই শেষ বাহুটা বিপরীত ক্রমে, দেখো এইটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ এই ভেক্টর গুলা, আর লব্ধিটা কি হবে? বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করবে। এই যে শেষ বাহুটা বিপরীত ক্রমে ক্লকওয়াইজ কি নির্দেশ করবে ভাইয়া? এদের লব্ধি নির্দেশ করবে। বুঝতে পারছি কি? বহুভুজ সূত্র হচ্ছে দুই এর অধিক ভেক্টর একটির শীর্ষবিন্দুতে অপরটির পাদবিন্দু বসিয়ে একই ক্রমে, দেখো একই ক্রমে কতগুলো আঁকলাম, একটা ক্রম মেনটেন করে অ্যান্টি ক্লকওয়াইজ। এরকম যদি আঁকি আমরা, তাহলে একই ক্রমে কতগুলো ভেক্টর নির্দেশ করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে, এই যে প্রথম ভেক্টর ছিল এটা, এটার পাদবিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় তার ওই শেষ বাহুটি বিপরীত ক্রমে দেখো, ভেক্টর গুলা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ আর যে লব্ধিটা সেটা হচ্ছে বিপরীত ক্রমে, অর্থাৎ ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে কি নির্দেশ করবে? এদের লব্ধিটা নির্দেশ করবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এটাই হচ্ছে সেই বহুভুজ সূত্র। আচ্ছা, এখন এটাকে যদি আরেকটু সুন্দর করে লিখি, সেটা হচ্ছে এটাকে নাম দাও ও, এটাকে নাম দাও এ, এটাকে নাম দাও বি, এটাকে নাম দাও সি, এটা হচ্ছে ডি। এখানে কোন চারটা ভেক্টরের লব্ধি নিয়েছি আমরা ভাইয়া? আমরা যদি একটু লিখি, ও এ, এ বি, বি সি, সি ডি, এরকম চারটা ভেক্টরের লব্ধি নিয়েছি। প্রথম ভেক্টরের পাদবিন্দু ছিল ও, শেষ ভেক্টর ছিল সিডি, এর শীর্ষবিন্দু হচ্ছে ডি। এইটার দিকে এদের লব্ধিটা নির্দেশ করবে। এই হচ্ছে বহুভুজ সূত্র। তো এইটাও এতটা ইম্পর্টেন্ট না, বা এটা তেমন একটা পরীক্ষায় লাগে না, কখনোই লাগে না আসলে বলতে গেলে। কিন্তু এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। আশা করি বহুভুজ সূত্র এবং ত্রিভুজ সূত্র নিয়ে প্রবলেম থাকার কথা না। তোমরা বইটা পড়লে বুঝতে পারবা এবং আমার লেকচারটা দেখলেই বুঝতে পারবা। ওকে, আমরা যাচ্ছি সামান্তরিক সূত্রতে। আচ্ছা ভাইয়া, সামান্তরিক সূত্র সেম ভাবে সূত্রটা আগে লিখে ফেলি। লেখো একটি, আচ্ছা আচ্ছা, একই বিন্দুতে, আচ্ছা আমরা উপর থেকে লিখি। লেখো একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর, একই বিন্দুতে ক্রিয়ারত মানে হচ্ছে পাদবিন্দু একই বিন্দুতে, মানে বুঝাইতেছি পাদবিন্দু একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টর, মানে সবসময় মনে রাখবে এরকম যদি থাকে কখনো একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বল বা ভেক্টর যাই বলো, ভেক্টর রাশি, তার মানে তাদের পাদবিন্দু একই বিন্দুতে, এর লব্ধি
একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টরের লব্ধি হবে ভেক্টর দ্বয়কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক অঙ্কন করলে ওই পাদবিন্দু হতে ওই পাদবিন্দু হতে সামান্তরিকের ওই পাদবিন্দুতে অঙ্কিত, লেখো ওই পাদবিন্দুতে অঙ্কিত সামান্তরিকের, ওই পাদবিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর, কি বরাবর ভাইয়া? কর্ণ বরাবর। আচ্ছা, কি বললাম? একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর এর লব্ধি হবে, একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টরের লব্ধি হবে, একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর মানে হচ্ছে তাদের পাদবিন্দু কি হবে? একই বিন্দুতে, এদের যে লব্ধি হবে ভেক্টর দ্বয়কে সন্নিহিত বাহু ধরে, অর্থাৎ যে দুইটা ভেক্টর থাকবে এটাকে সন্নিহিত বাহু ধরে আমরা সামান্তরিক অঙ্কন করলে ওই পাদবিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। লব্ধিটা কোন দিকে হবে? পাদবিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। আসো এটা একটু দেখি। আচ্ছা, দেখো একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টর আমরা দেখতে চাই প্রথমে। আচ্ছা, এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে আরেকটা ভেক্টর। দেখো একই বিন্দুতে তাদের পাদবিন্দু অবস্থিত। কি বললাম ভাইয়া? একই বিন্দুতে তাদের কি অবস্থিত? পাদবিন্দু অবস্থিত। আচ্ছা, খুব ভালো কথা। তো ভেক্টর দুইটার যদি আমরা একটু নাম দেই সেটা কি হয় দাঁড়ায় দেখো তো। ও এ ভেক্টর আর একটা হচ্ছে ও বি ভেক্টর। আচ্ছা, এদের যে লব্ধিটা হবে সেটা হচ্ছে এই দুইটাকে সন্নিহিত বাহু ধরে যদি আমরা সামান্তরিক অঙ্কন করি, তাহলে একটা সামান্তরিক অঙ্কন করি এই দুইটাকে সন্নিহিত বাহু ধরে। এই দেখো তো ভাইয়া, এই দুইটাকে সন্নিহিত বাহু ধরে আমরা কি অঙ্কন করলাম? সামান্তরিক অঙ্কন করলাম। এই দুইটা বাহুকে সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিক অঙ্কন করবা ওই পাদবিন্দু হতে, দেখো এই যে পাদবিন্দু হতে সামান্তরিকের যে কর্ণ ওই বরাবর তাদের কি হবে? লব্ধিটা নির্দেশ করবে। তাহলে তা যদি একটু আঁকার ট্রাই করি, এই দেখো ওই সামান্তরিকের এই যে পাদবিন্দু, এইটার থেকে যে কর্ণটা তুমি আঁকবা সামান্তরিকের, ওই কর্ণ বরাবর কি নির্দেশ করবে? এদের লব্ধিটা নির্দেশ করবে। তাহলে ওদের লব্ধিটা কোন দিকে নির্দেশ করবে? ওই সামান্তরিকের কর্ণ বরাবর। আমি কি বোঝাতে পারছি? তাহলে এটাকে মনে করো ওই যে শীর্ষবিন্দু, ওইটার নাম দিলাম সি। শীর্ষবিন্দুটার নাম কি? সি। তাহলে এই দেখো একই বিন্দুতে ও বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর হচ্ছে ও এ এবং ও বি। এদের যে লব্ধি, এই লব্ধিটা হবে এই যে ও এ এবং ও বি, এদের যে পাদবিন্দু ও এ এবং ও বি কে সন্নিহিত বাহু ধরে যে অঙ্কিত সামান্তরিক, এই দেখো সমান্তরিক যে আঁকলাম, ওই পাদবিন্দু হতে যে কর্ণটা আঁকবা ওই কর্ণ থেকে অপর শীর্ষবিন্দু দিকে এদের লব্ধিটা নির্দেশ করবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তার মানে এইখানে আমি যদি একটু বলি, ও এ এবং ও বি একই পাদবিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর, এদের লব্ধিটা কি হবে? সামান্তরিকের কর্ণ বরাবর, অর্থাৎ ও সি বরাবর। দেখো চিত্রে ও এ এবং ও বির যে লব্ধিটা হবে সামান্তরিকের কি বরাবর ভাইয়া? কর্ণ বরাবর। বুঝতে পেরেছি আশা করি, আশা করি বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, এই হচ্ছে সামান্তরিক সূত্র, খুবই সুন্দর। এই সামান্তরিক সূত্রই হচ্ছে গিয়ে আমার মেইন সূত্র। এখান থেকেই আমার নেক্সটের লব্ধির মান এবং দিক আমরা নির্ণয় করব। আসো, এই যে দুইটা ভেক্টর তুমি যোগ করলা, এই দুইটা ভেক্টরের মান কত? বা এই দুইটা ভেক্টরের যে লব্ধি পাইলাম, মানে
এই দুইটা ভেক্টরের যে লব্ধি এর মান কত আমরা তা দেখতে চাই। ভাইয়া এই দুইটা ভেক্টর যে তোমার আমি লব্ধি বের করলাম এটা কোন দিকে ক্রিয়ারত তা আমরা একটু বের করতে চাই, বা এই কোণের মান কত এইগুলো আমরা দেখতে চাই। আসো তাই দেখি। তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা সবাই, লব্ধির মান ও দিক নির্ণয়। আচ্ছা, আমরা এটাকে আমরা সূত্রের ডিরাইভেশনটা শিখে নিব, যে সূত্রটা আমরা কিভাবে আনতেছি। এখানে আমরা দুইটা সূত্র পাবো, একটা হচ্ছে লব্ধির মানের সূত্র দুইটা ভেক্টরের, আর একটা পাবো হচ্ছে দুইটা ভেক্টরের দিকে লব্ধির দিকের সূত্র। এই সূত্র দুইটা আমরা কি করব, প্রমাণ করে দেখব। কেননা আমরা এখন একাডেমিকে পড়তেছি, আমাদের এখন একটু ডিটেইলসে পড়াশোনা করলে ভালো। তুমি যদি একটা সূত্রের প্রমাণ শিখো, তুমি অনেকগুলা সূত্রের মানে কি বলবা প্রমাণের অনেকগুলা সূত্র তুমি এখান থেকে বানাতে পারবা নিজের জ্ঞান দিয়ে, বুঝতে পারছো? তাই প্রমাণ শিখা দরকার, বুঝছো? আসো আমরা একটু দেখে নেই প্রমাণ, লব্ধির মান এবং দিক নির্ণয়। আসো। তো আমরা দেখছিলাম একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর। কি দেখেছিলাম ভাইয়া? একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর, এই ছিল একটা ভেক্টর, এই ছিল আরেকটা ভেক্টর, একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর। এদের লব্ধিটা কি হবে জানি? ওই দুইটা ভেক্টরকে সামান্তরিক কল্পনা করে যদি আমরা সামান্তরিক অঙ্কন করি, এই যে সামান্তরিক যদি আমরা অঙ্কন করি, আচ্ছা দেখো, এই যে সামান্তরিক যদি অঙ্কন করি, ওই সামান্তরিকের কি বরাবর ভাইয়া? পাদবিন্দু হতে কর্ণ বরাবর, ঠিক কি না? তাহলে আমরা দেখছিলাম, মনে করো এটার নাম দিচ্ছি হচ্ছে ও, এটার নাম কি দিচ্ছি? ও। এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি আমরা সি। আচ্ছা, তাহলে ও এ এবং ও বি, ও এ এবং ও বি, আচ্ছা হ্যাঁ, ও এ এবং ও বি এদের যে লব্ধিটা এটা কি হবে ভাইয়া? বলছিলাম যে সামান্তরিকের কি বরাবর? কর্ণ বরাবর, ঠিক কি না? বলো, সামান্তরিকের কি বরাবর? কর্ণ বরাবর। আচ্ছা, এই যে কি দিব, এই যে কর্ণ বরাবর। তাহলে ওবিটা কি হবে? সরি, আচ্ছা, আমি দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওএ এবং ওসি ভেক্টরের লব্ধি কি হবে। ওএ এবং ওসি কে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে অঙ্কিত যে সামান্তরিক এর কর্ণ বরাবর, ঠিক আছে? তাহলে ওএ এবং ওসি এর লব্ধি কি হবে? এর আগের পৃষ্ঠায় আমরা দেখেছিলাম, সেটা হবে ওবি, ঠিক কি না? সামান্তরিকের কর্ণ বরাবর। এখন ভাইয়া এই ওবি তো আমরা বুঝলাম যে লব্ধিটা হবে ওবি। আমার কথা হচ্ছে এই যে লব্ধি আপনি পেলেন ওবি, এর মান কত? এর মান কত? অথবা এই যে ওবিটা পেলেন, এই ওবিটা আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে ও এর সাথে, বা দিক কোন দিকে? আমি দিক বুঝবো কেমনে যে, বা ওসির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা কেমনে আপনি বের করবেন? তো এটাই আমি এখন বের করব, মান বের করব, দিক বের করব। আসেন দেখি। প্রথমে আমরা দেখব লব্ধির মান নির্ণয়। কি দেখবো ভাইয়া? লব্ধির মান নির্ণয়। আসেন প্রথমে আমরা দেখে নিই লব্ধির মান নির্ণয়। লিখেন লব্ধির মান নির্ণয়। লব্ধির মান নির্ণয় করতে হলে আমাকে একটু অঙ্কন শিখতে হবে। কি শিখতে হবে ভাইয়া? অঙ্কন শিখতে হবে, বা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? আমরা ও এ যে বাহুটা এটাকে একটু বর্ধিত করব। কি করব? ও এ বাহুটাকে একটু বর্ধিত করব। আসেন বর্ধিত করি। এই যে ও এ বাহুটাকে আমরা একটু বর্ধিত করলাম। সরি সরি সরি, এই যে ও এ বাহুটাকে আমরা কি করলাম? একটু বর্ধিত করলাম। এখন সাদা কালি ইউজ করি। এই যে ও এ বাহুটাকে কি করব? একটু বর্ধিত করব। এবং বি বিন্দু হতে এই যে বর্ধিত বাহু এটার উপর একটা লম্ব টানবো। কি করব? প্রথমে কি করলাম? ও এ বাহুটাকে বর্ধিত করলাম। এটা হচ্ছে তোমার প্রমাণের নিয়ম। এবং হচ্ছে না কেন? এই, আচ্ছা,
এবং বি বিন্দু হতে কি করব, ওই যে বর্ধিত বাহু এর উপর একটা লম্ব টানবো। কি টানবো ভাইয়া? লম্ব। খুব ভালো। এই যে লম্ব টানলাম, এটা কি লম্ব, এই যে লম্ব টানবো, এই বিন্দুটাকে আমরা দিলাম ডি। আচ্ছা, এখন আমরা কি করব, আমার মান দরকার হচ্ছে ওবি এর মান, লব্ধির মান। লব্ধি কে ভাইয়া? লব্ধি হচ্ছে ওবি, এই দেখেন লব্ধি হচ্ছে ওবি। এখন এর মান দরকার, বা ওবি বাহুটা কত তা দরকার। ভাই আমরা বলছিলাম যদি মান কোনো একটা ভেক্টরের মান, মনে করো এ ভেক্টরের মান, মান বুঝাতে আমরা হয় মডুলাস দিব অথবা শুধু এ লিখবো। তাহলে এইদিকে ওবি ভেক্টরের মান হয় আমি মডুলাস দিব ওবি ভেক্টর, অথবা শুধু ওবি লিখবো। ওকে। আচ্ছা, আমরা ওবি এর মান চাই, ওবি বাহুটার মান চাই কত। আচ্ছা, মনে করলাম আমার যে ভেক্টর দুইটা ওএ এবং ওসি, এই ভেক্টর দুইটা আলফা কোণে ক্রিয়ারত। কত কোণে ভাইয়া? ওরা আলফা কোণে ক্রিয়ারত। কত কোণে ক্রিয়ারত? আলফা কোণে ক্রিয়ারত। তাহলে কি বললাম, ওএ ও ওসি, এই যে দুইটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ, কোণ কত? আলফা। আচ্ছা, আমার ওবি এর মান দরকার। আসেন ওবি এর মান বের করি। দেখেন এখানে একটা আমরা কয়েকটা কি দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ও বিডি। ওবি কোন সমকোণী ত্রিভুজে আছে ভাইয়া? ত্রিভুজ ও বিডি। দেখো ত্রিভুজ এ ও বিডি একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? বাহু স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, তাহলে এই যে ওবিডি, এই ত্রিভুজের অতিভুজ কত ভাইয়া? ওবি। তাহলে অতিভুজ ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? বাহু স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এভাবে শিখেছি না আমরা 9 10-এ? তাহলে এই বাহুটা কত? ওডি। ওডি স্কয়ার প্লাস কি হবে ভাইয়া? এই যে বিডি স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, খুব ভালো কথা। এখন ওডি স্কয়ার, ওডিকে আমরা লিখতে পারি, ওডি কি দেখো তো, ওএ প্লাস এডি সমান ওডি না? ওএ যোগ এডি সমান কি হবে? ওডি হবে। ওএ এবং এডি মিলে কি করি, কি কি তৈরি হয়েছে? ওডি তৈরি হয়েছে। ঠিক আছে। তাহলে ওডি সমান হচ্ছে ওএ প্লাস এডি। ঠিক আছে, স্কয়ার প্লাস বিডি স্কয়ার। খুব ভালো কথা। তাহলে ওএ স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস 2OA ইন্টু এডি, এটাকে হোল স্কয়ারের সূত্রে ভাঙালাম, প্লাস বিডি স্কয়ার। খুব ভালো কথা। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন ওয়ে ভেক্টরটার আমরা একটা নাম দেই। আসো ওয়ে ভেক্টরের একটা নাম দেই। কি নাম দিলাম ভাইয়া? মনে করেন এটাকে পি ভেক্টর নাম দিলাম। আর ওসি ভেক্টরকে একটা নাম দিলাম, সেটা হচ্ছে কিউ ভেক্টর। আচ্ছা, তাহলে ওবি এর মান, এটা মানে কি আমরা পি এর, আচ্ছা, ওবি এর মান। ওকে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর। এখন দেখো ওবি, তাহলে লব্ধির নাম দিলাম হচ্ছে আর। লব্ধিকে আর দ্বারা প্রকাশ করা হয়, রেজাল্টেন্ট। বুঝতে পারছো? আচ্ছা, লব্ধির কি নাম দিলাম ভাইয়া? আর নাম দিলাম। এখন দেখো এইখানে আমরা যদি একটু লিখি ও এ স্কয়ার। আচ্ছা ভাইয়া, ও এ কি ভেক্টর নির্দেশ করতেছে ভাইয়া? আমরা দেখতেছি ও এ ভেক্টরটা নির্দেশ করতেছে পি ভেক্টর। তাহলে ও এ এর মান কি? ও এর মান যা পি এর মান তাই, কারণ ও এ ভেক্টরটাই তো পি, তাই না? আমি বললাম না ও এ ভেক্টরকে আমরা পি ধরছি। তাহলে ও স্কয়ার সমান কি লিখতে পারি? পি স্কয়ার প্লাস, এটা লিখি আগে। আচ্ছা, কালো কালি কোথায়? এই সাদা কালি কোথায়? এই যে ও স্কয়ার মানে হচ্ছে পি স্কয়ার। আচ্ছা, এডি স্কয়ার, এডি আমার অঙ্কনের জিনিস। তাহলে এটা কি আমার এই যে প্রমাণে থাকলে হবে? এডিকে কোনো কিছু দিয়ে রিপ্লেস করে নিতে হবে। ঠিক আছে, কারণ আমি ওয়ে আমার হচ্ছে প্রমাণ, মানে এডি যেটা, এটা হচ্ছে আমার অঙ্কনের সময় আঁকছি। এইটা কিন্তু মেইন সামান্তরিকে ছিল না, তাহলে এডিকে আমি রাখতে পারবো? রাখতে পারবো না। এডি জায়গায় কোনো কিছু দিয়ে রিপ্লেস করবো এটাকে। আচ্ছা, তাহলে ওয়ে মানে হচ্ছে বললাম পি। কেন? ওয়ে কে আমরা পি ভেক্টরটা ধরে নিলাম। আচ্ছা, তাহলে এদিকে রিপ্লেস করতে হবে। আচ্ছা, 2 ইন্টু ও একে কি ধরছিলাম ভাইয়া? পি ভেক্টর ধরছিলাম। তাহলে 2 ইন্টু পি ইন্টু এডি। ভাইয়া এডি এর মান তো আমি জানি না,
কারণ এডিকে আমার রিপ্লেস করতে হবে। কেন রিপ্লেস করতে হবে? আমি বললাম যে এডি তো আমার সামন্তরিকে নাই, আমি এটা অঙ্কনের সুবিধার্থে একটা এডি আনছিলাম, কিন্তু এটাকে রাখলে তো হবে না আমার, এডিকে রিপ্লেস করতে হবে। কিভাবে রিপ্লেস করতে পারি দেখেন তো, এই যে কোণ সি ও এ বা সি ও ডি যাই বলো, এই যে আলফা কোণটা, এই কোণ বি এডি ও আলফা না? অনুরূপ কোণ। কি বললাম? আচ্ছা এটাকে মুছি একটু। দেখেন তো, এই কোণটা যদি আলফা হয়, বি এডি ও আলফা না, দেখেন তো ওসি এবং এবি হচ্ছে মানে সমান্তরাল, এবং ওডি হচ্ছে ছেদক, তাহলে অনুরূপ কোণ তৈরি হইল না? তাহলে সি ও এ ও সি সমান আলফা, তাহলে কি বি এডি ও তো আলফা হবে, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। আমি যদি এখানে লিখি কস আলফা, লিখলাম কস আলফা, কি হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে কস আলফা, ভূমিকে এডি, অতিভুজকে এই ত্রিভুজে কস আলফা, ত্রিভুজ বি এ ডি এ, কস আলফা, ভূমি বাই অতিভুজ, ভূমিকে এডি, অতিভুজকে এবি, তাহলে এডি সমান কি আসলো? এবি কস আলফা, এফডি কস আলফা। আচ্ছা, এখন একটা জিনিস খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এইটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে ভাইয়া এইটাও কিউ ভেক্টর হবে না? এইটা যদি কিউ ভেক্টর হয় ভাইয়া, এইটাও কিউ ভেক্টর হবে না? আমরা লাস্ট ক্লাসে ভেক্টরের প্যারালাল শিফটিং দেখেছিলাম, স্বাধীন ভেক্টরকে প্যারালালি শিফট করা যায়। তাহলে দেখেন, এইটা যদি কিউ ভেক্টর হয়, আপনি প্যারালাল যে সামান্তরিকের এই সমান্তরাল বাহুটাকে, অর্থাৎ এইখানে শিফট করে এইটাকে কিউ বাহু ধরতে পারেন। এটাকে বলা হয় ভেক্টরের সমান প্যারালাল শিফটিং। এটা কখন করা যায় ভাইয়া? তখনই ভেক্টরটা যখন স্বাধীন ভেক্টর হবে। তাহলে এ বি এর জায়গায় আমরা কি লিখতে পারি? কিউ লিখতে পারি, কিউ কস আলফা, কিউ কস আলফা। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না তাই না? এটা ছিল এ বি কস আলফা, এটা হচ্ছে কিউ কস আলফা, যা লিখে ফেলি। এইটা হচ্ছে এ বি কস আলফা, আর এটা হচ্ছে এ বি মানে বললাম কিউ, তাহলে এ বির জায়গায় লিখতে পারি কিউ, কিউ কস আলফা। তাহলে এইখানে যে এডি আছে এটাকে লিখতে পারি কিউ কস আলফা। আর এখানে দেখতেছি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আচ্ছা, ত্রিভুজ বিএডি, এটাতে একটু লক্ষ্য করেন তো, ত্রিভুজ বিএডি এইটাও তো একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ বিএডি, এই যে ত্রিভুজটা একটু আলোচনা করছিলাম, এই যে বিএডি, এইটার তো একটা সমকোণী ত্রিভুজ। বিএডি এর আমরা অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? বাহু স্কয়ার প্লাস কি লিখতে পারি ভাইয়া? কি স্কয়ার? লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার, ত্রিভুজ বিএডি এর অতিভুজকে এবি, তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া? ত্রিভুজ বিএডি এর বাহু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু কি বলো? এটাকে 1 নম্বর দিলাম, এটাকে কি দিলাম? 1 নম্বর দিলাম। তাহলে দেখেন তো, এখানে তো আসছে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, আসছে না? তাহলে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ারকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি বলেন? এবি স্কয়ার দিয়ে রিপ্লেস করতে পারি, কেননা এটা হচ্ছে বিএডি এর বাহু এবং লম্ব স্কয়ার। তাহলে এটা সমান কি হবে? অতিভুজ স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার, এক হতে, দেখেন এক হতে। তাহলে এটা হচ্ছে কি দাঁড়ালো? পি স্কয়ার প্লাস 2pq প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মানে কি ভাইয়া? ভাইয়া এবি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মানে কি? এবি স্কয়ার। আর এবি মানে আমরা দেখছিলাম যে প্যারালালি শিফট করে ওসি মানে কিউ বলেছিলাম, ধরেছিলাম। তাহলে প্যারালালি শিফট করে যখন কিউ ভেক্টরটাকে এবি তে আনা গেছে, তাহলে এবি ভেক্টরের মান কত? কিউ। ঠিক আছে, তাহলে এবি স্কয়ারের জায়গায় কি লিখতে পারি? কিউ স্কয়ার। তাহলে কিউ স্কয়ার। ও, এখানে একটা কজ আলফা আছে না? হ্যাঁ, এখানে একটা কজ আলফা ছিল তো, কজ আলফা
প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা কি পেলাম? ফাইনাল যে এখানে আমার আরেকটা পৃষ্ঠা নিতে হবে, আমরা আরেকটা পৃষ্ঠা নিব। আমরা কি পেলাম আলটিমেটলি? ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তাহলে ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। এইটা পেলাম। খুব ভালো কথা। ভাইয়া অভিযানে কি ছিল একটু যদি দেখার চেষ্টা করি। অবি ছিল হচ্ছে, আমি অবিকে অর্থাৎ অবি ছিল লব্ধি, আর অবিকে আমরা প্রকাশ করেছি আর ভেক্টর দ্বারা। তাহলে অবির জায়গায় আমরা কি আর লিখতে পারি না ভাইয়া? অবির জায়গায় আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ টু পি কিউ প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। ভাইয়া একটা জিনিস খেয়াল করলা, একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর। দেখো একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর। এদের লব্ধি হচ্ছে আর ভেক্টর। ভাইয়া দেখেন তো, এবং তারা আলফা কোণে ক্রিয়ারত। দেখো তো আলফা কোণে ক্রিয়ারত। এই যে ভেক্টরের লব্ধির মান বের করে ফেললাম, পি এবং কিউ ভেক্টরের লব্ধির মান। তার মানে আমরা কি পেলাম? খুবই সুন্দর কিন্তু, যে দুইটা ভেক্টর ছিল, দুইটা ভেক্টর ছিল এই তো এরকম। একটা হচ্ছে পি মনে করো, আরেকটা হচ্ছে কি কিউ। একটা হচ্ছে পি আর একটা কি কিউ। এই যে দুইটা ভেক্টর ছিল, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা কি ভাইয়া কিউ ভেক্টর। এদের লব্ধি ছিল কি ভেক্টর? আর ভেক্টর। তাহলে আমরা ভাইয়া কি পেলাম? পি এবং কিউ ভেক্টর যদি পরস্পর আলফা কোণে ক্রিয়ারত হয়, তাদের লব্ধি যদি আর হয়, তাহলে আর ভেক্টরের মান হবে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, বা পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা লব্ধির মান কি পেলাম? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা রুট পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। এই হচ্ছে লব্ধির মান, এবং এটা হচ্ছে একটা সূত্র, এবং মনে রাখতে হবে অবশ্যই, অবশ্যই মনে রাখতে হবে, মাস্ট। প্রত্যেকটা অধ্যায়ে এই সূত্র লাগবে। তাহলে এটা কি? লব্ধির মানের সূত্র। তাহলে এই ছিল আমাদের লব্ধির মানের সূত্র। বুঝতে পেরেছি কি? আমরা সূত্রটা আবার লিখব। আপাতত দেখলাম একটা ভেক্টর যদি হয় পি, আরেকটা ভেক্টর যদি হয় কিউ, পি এবং কিউ এর যে লব্ধি আর, এটা হবে রুট ভেক্টর দুইটার বর্গের যোগফল প্লাস টু ইন্টু ভেক্টর দুইটার গুণফল ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। মুখস্থ করে নাও, শেষ। এই ছিল দুইটা ভেক্টরের লব্ধি। আমরা দেখব দুইটা ভেক্টরের লব্ধি তো দেখলাম, লব্ধির মান বের করা দেখলাম। এরপরে এখন আমরা দেখব দুইটা ভেক্টরের লব্ধির দিক। কি দেখবো ভাইয়া? লব্ধির দিক নির্ণয়। লেখ লব্ধির দিক নির্ণয়। আচ্ছা, তো আমার এই লব্ধির দিক নির্ণয় করতে হলে আবার ওই চিত্রটা একটু আঁকতে হবে। চিত্রটা কি কপি করে আনা যাবে কোনোভাবে? কপি করা কি যায়? কপি করতে পারবো কি না? না, কপি করতে পারছি না। সমস্যা নাই, এই চিত্র বানাতে বেশি সময় লাগবে না। আসো চিত্রটা বানাই একবার। আচ্ছা ঠিক আছে। এই ছিল একটা ভেক্টর, এটার নাম হচ্ছে, আচ্ছা নামটা দিচ্ছি, এদের সামান্তরিক। এই ছিল, এটাকে একটু কি করেছিলাম? বর্ধিত করেছিলাম। এটাকে কি করেছিলাম? একটু বর্ধিত করেছিলাম। এই এই বর্ধিত করেছিলাম। তাহলে এইটা ছিল পি, আচ্ছা এইটা ছিল ও। তাহলে আমি যদি বলি, এটা কি ছোট হয়ে গেল কেন? আচ্ছা এইটা ছিল ও, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা ছিল সি। এই ভেক্টরটার নাম ছিল পি, এই ভেক্টরটার নাম ছিল কিউ।
এবং এইটা ছিল তাদের লব্ধি, তাই না? এই যে তাদের লব্ধি। আচ্ছা ঠিক আছে, তাদের লব্ধি, তাহলে এইটা কি তাদের লব্ধি। এইটা যদি পি হয় এইটাও হবে পি, এইটা যদি কিউ হয় এটাও কিউ। কেন ভাইয়া? ভেক্টরকে প্যারালালি শিফট করে নিলাম। আর এদের মধ্যবর্তী কোণ কত ছিল ভাইয়া? আলফা। তাহলে এইটা যদি আলফা হয় এটা অনুরূপ কোণ, এটা হবে আলফা, আর এই বিন্দুর নাম দিয়েছিলাম ডি বিন্দু। আচ্ছা ঠিক আছে। এখন লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক মানে বোঝায় তুমি যে লব্ধিটা পেলা এটা কোন ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করেছে। তুমি যে লব্ধিটা পেলা এই লব্ধিটা কোন ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমি লব্ধি পেলাম আর, এই যে লব্ধিটা পেলাম আর। এখন আমার কথা হচ্ছে এই যে আর পেলা এটা পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমি বুঝবো কেমনে এটার দিক কত, কোন দিকে আঁকবো এটা? তাহলে আমরা কোন একটা ভেক্টরের সাথে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা দেখতে চাই। তো মনে করলাম এটা হচ্ছে থিটা। এটা কি? থিটা। আচ্ছা, এখন আমরা কি করব? এই থিটার মান বের করতে চাই। আমরা যদি লিখি টেন থিটা, কোন ত্রিভুজে? ত্রিভুজ বি ও ডি, এতে টেন থিটা। টেন থিটা ইজ ইকুয়াল টু কি হবে? লম্ব বাই ভূমি। লম্বকে বিডি, ভূমিকে ওডি। তাহলে বিডি বাই ওডি কে আমরা কি লিখতে পারি? ওএ প্লাস এডি। কি লিখতে পারি? ওএ প্লাস এডি। খুব ভালো কথা। আচ্ছা, বিডি এবং এডি এই দুইটা আমরা অঙ্কনের সময় আনিয়েছিলাম না? এরা কি আমার সামান্তরিকের অংশ? সামান্তরিকের অংশ। তাহলে বিডি আর এডি কে কি রাখলে চলবে? না, এরা তো সামান্তরিকের অংশ নয়, এদেরকে রাখলে তো চলবে না। তাহলে বিডি এবং এডি কে রিপ্লেস করতে হবে পি কিউ দ্বারা। আমার মেইন কথা হচ্ছে তিনটা জিনিস আমরা জানি, একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, আর তো কিছু জানি না। এখন পি কে আমরা মানে বিডি এবং এডি কে কি করতে হবে? রিপ্লেস করতে হবে। আচ্ছা, এই যে ত্রিভুজ বি এ ডি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ। এইটাতে যদি আমরা একটু সাইন সূত্র কাটাই, সাইন আলফা, লম্ব বাই অতিভুজ, লম্বকে বিডি, অতিভুজকে ভাইয়া এ বি। তাহলে আমি লিখতে পারি না বিডি ইজ ইকুয়াল টু এ বি সাইন আলফা? আচ্ছা ভাইয়া, এটা যদি কিউ হয় এইটাও তো কিউ হবে, কারণ এটা হচ্ছে ভেক্টরের প্যারালাল শিফটিং, ভেক্টরকে আমি সমান্তরালি শিফট করলাম। তাহলে এ বিটা কি? কিউ ভেক্টর। তাহলে কিউ সাইন আলফা লিখতে পারি এটাকে। আর এই যে এডি, এইটাকে কিভাবে রিপ্লেস করব? ধরেন লেখেন এই বিএডি ত্রিভুজে কজ আলফা, ভূমি বাই অতিভুজ, ভূমিকে এডি, অতিভুজকে এবি। তাহলে এডি ইজ ইকুয়াল টু হবে এবি কজ আলফা। ভাইয়া এবি কি? কিউ, তাহলে কিউ কজ আলফা। তাহলে বিডি কে আমরা রিপ্লেস করতে পারতেছি কিউ সাইন আলফা দিয়ে, আর ওএ কে আমরা রিপ্লেস করতে পারতেছি কি দিয়ে ভাইয়া? দেখেন ও এ, ও এ কোন ভেক্টর? পি ভেক্টর, তাহলে পি প্লাস এদিকে কি লিখতে পারছি আমরা? কিউ কজ আলফা। তাহলে কিউ কজ আলফা। এই হচ্ছে ভেক্টরের দিক। এই কি ভেক্টরের দিক। টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই হচ্ছে ভেক্টরের দিক। টেন থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটা থিটাটা কার সাথে কোণ ভাইয়া? থিটাটা কার সাথে কোণ? থিটাটা কার সাথে কোণ? এই থিটাটা কার সাথে কোণ? পি এর সাথে কোণ। তাহলে আমি পি এর সাথে কোণ বা পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ লব্ধির দিকটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে লব্ধির দিকের সূত্র। এটা কি? লব্ধির দিকের সূত্র। খুবই ইম্পর্টেন্ট। দাও স্টার। আচ্ছা, স্টার এটা দিয়ে দিলে তো হবে না। স্টার দাও, স্টার দাও, পিঙ্ক কালার দিয়ে দিই। এই যে অনেকগুলো স্টার। এই কি লব্ধির দিকের সূত্র আমরা কি নির্ণয় করতে পারছি নাকি পারি না? এটা কি লব্ধির দিকের, লব্ধির দিকের
কি সূত্র, ঠিক কি না? তাহলে আমরা দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টরের লব্ধির মান দেখলাম, লব্ধির দিক দেখলাম। এখন ভাইয়া এই দুইটা সূত্র আমি কিভাবে মনে রাখবো বা এটা ট্রিক্স কি, আসেন ট্রিক্সটা একটু দেখি। একটা পৃষ্ঠা নিচ্ছি আমরা, ট্রিক্সটা দেখি একটু। দেখেন, এটা ছিল লব্ধির মান ও দিক, লব্ধির মান ও দিক, একটু টিপসটা দেখবো আমরা। ওকে ফাইন, খেয়াল করেন, খুবই গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন প্লিজ। এই হচ্ছে একটা ভেক্টর ছিল, কি ছিল? এই ছিল একটা ভেক্টর, সেটার নাম কি ছিল? পি। আরেকটা ভেক্টর ছিল একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টর ছিল, যাদের মধ্যবর্তী কোণ কত ছিল? যাদের মধ্যবর্তী কোণ ছিল কত? আলফা। এবং তাদের যে লব্ধি, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? আর দ্বারা প্রকাশ করেছিলাম, তাই না? তাহলে মনে করেন একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর। আচ্ছা অন্য কালি দিয়ে ইউজ করি, আলফা। আচ্ছা পি, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে পি ভেক্টর, আরেকটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এদের যে মধ্যবর্তী কোণ, এটা কি বললাম? আলফা। কিউ এবং পি এর মধ্যবর্তী কোণ কত? আলফা। এবং এদের যে এই যে লব্ধি, এই লব্ধিটাকে আমরা প্রকাশ করেছিলাম আর দ্বারা। তো বলেছিলাম লব্ধির মান কি? লব্ধির মান লিখো, লব্ধির মান আর ইজ ইকুয়াল টু ছিল রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস তাদের মধ্যবর্তী কোণ আলফা, তাদের মধ্যবর্তী কোণ আলফা। এইটাকে মনে রাখা যায় খুব ভালো করে। কিন্তু ভাইয়া এটাকে আমি খুব ভালো করেই মনে রাখতে পারি, আমরা ভালো করেই মনে রাখতে পারি, কিন্তু আমাদের ঝামেলা হয় কোনটাতে? আচ্ছা, এটাকে আমরা খুব ভালো করে মনে রাখতে পারি, কিন্তু আমাদের মানে লব্ধির কোণ বা লব্ধির দিক নির্ণয় অসুবিধা হয়। কি অসুবিধা হয় আমরা একটু দেখি। আমি মনে করলাম লব্ধিটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, লব্ধিটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। কি বললাম? লব্ধিটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, এবং লব্ধিটা কিউ এর সাথে মনে করো বিটা কোণ উৎপন্ন করেছে। এই থিটার মান কত, বিটার মান কত? তো আমরা সূত্র দেখেছিলাম টেন থিটার সূত্র, দেখুন তো এর আগের পৃষ্ঠায় টেন থিটা ইজ ইকুয়াল টু পাইছিলাম পি এর সাথে কোণ। মনে রাখবেন যার সাথে কোণ, সে যার সাথে অ্যাঙ্গেল, সে নিচে সিঙ্গেল থাকবে। কার সাথে কোণ নিয়েছিলাম আমরা? পি এর সাথে কোণ নিয়েছিলাম লব্ধির। তাহলে পি কে আমরা নিচে সিঙ্গেল রেখে দিব। কি রেখে দিব? সিঙ্গেল রেখে দিব। দেখেন তো পি কে নিচে সিঙ্গেল রেখে দিব, প্লাস অপরটির কজ আলফা, অপরটি ইন্টু সাইন আলফা। উপরে হবে, নিচে হবে অপরটির কজ আলফা, উপরে হবে অপরটির সাইন আলফা। ভাইয়া কি বললেন? দেখেন, আমি টেন থিটা এর মান বের করতে চাই। টেন থিটা, ভাইয়া চিত্রে দেখেন থিটা কার সাথে কোণ? ভাইয়া পি এর সাথে কোণ। নিচে পি কে সিঙ্গেল রাখবেন, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। মনে রাখবেন দিকের ক্ষেত্রে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। বেচারার কষ্ট, বেচারা সিঙ্গেল। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাহলে পি এর সাথে অ্যাঙ্গেল বা পি এর সাথে কোণ, তাকে আপনি নিচে সিঙ্গেল রেখে দিবেন, প্লাস অপরটি, অপরটিকে কিউ, কিউ কজ আলফা, উপরে দিবেন কিউ সাইন আলফা। সেম ভাবে যদি আমরা টেন বিটা এর মান বের করতে চাই, বিটা আপনি চিত্রে দেখেন বিটা কার সাথে কোণ? ভাইয়া কিউ এর সাথে কোণ। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাহলে কিউ এর সাথে কোণ, কিউ কে আপনি নিচে সিঙ্গেল রাখবেন। এরপর কি করবেন? অপরটির কজ আলফা দিবেন, অপরটির সাইন আলফা দিবেন, অপরটির কজ আলফা দিবেন, অপরটির কি দিবেন? সাইন আলফা দিবেন। তাহলে আপনি যা পাবেন তাই হচ্ছে লব্ধির দিক। এইভাবে আপনি লব্ধির দিক বের করতে পারবেন। বুঝতে পেরেছেন কি? তো এই জিনিসটা যাতে মনে থাকে। আর অনেকে পেস লাগাই ফেলে এখানে, ভাই উপরে কজ আলফা দিব না নিচে কজ আলফা দিব, এটাতে অনেকে পেস লাগায়।
ভাইয়া পেস লাগানোর কিছুই নাই। টেন মানে কি সাইন বাই কজ, উপরে দিবেন সাইন আলফা, নিচে দিবেন কজ আলফা, এই তো মনে রাখার উপায়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, আসেন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। লব্ধির মান এবং দিক নির্ণয়ের আমরা সূত্রগুলো দেখে ফেলেছি, আমরা একটু স্পেশাল কেসে যাচ্ছি। স্পেশাল স্পেশাল কেসটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বনিম্ন মান। ওকে ফাইন, কি দেখবো? লব্ধির সর্বোচ্চ মান, আর দেখবো কি লব্ধির সর্বনিম্ন মান। ওকে ফাইন, আসেন দেখি, লিখেন। এক, লব্ধির সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান। লব্ধির সর্বোচ্চ মান, দুইটা ভেক্টরের লব্ধি কখন সর্বোচ্চ হবে? যখন তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। কি হবে? তাদের মধ্যবর্তী কোণ কত হবে ভাইয়া? 0 ডিগ্রি হবে। তাহলে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কখন হবে? তাদের লব্ধির সর্বোচ্চ মান কি হবে? তাদের মধ্যবর্তী কোণ যখন কি হবে? 0 ডিগ্রি হবে। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। মনে করেন এই হচ্ছেন আপনি, আপনাকে দুইজন ধরে টানতেছে, তাহলে কোন দিক দিয়ে টানলে আপনি সবচেয়ে বেশি বল বা লব্ধি অনুভব করবেন? ভাইয়া যদি একই দিনে একই দিকে আপনাকে টানা হয়, তাই না? আপনাকে যদি এইভাবে টানা হয়, আপনি তো হবে না। আপনি সামনে যেতে যাচ্ছেন মনে করেন, তাহলে আপনাকে যদি একই দিকে টানা হয়, তাহলে কি আপনি সামনে যেতে পারবেন না সহজেই? তাহলে কি তখনই লব্ধিটা সর্বোচ্চ হচ্ছে না? তার মানে কি দুইটা ভেক্টর লব্ধি তখনই সর্বোচ্চ হবে যখন ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করবে। কি বললাম? লব্ধির সর্বোচ্চ মান কখন হবে? ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়া করবে, ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়া করলে। কি করলে? ক্রিয়া করলে। সাপোজ এই হচ্ছে একটা ভেক্টর পি, এই হচ্ছে মনে করেন আরেকটা ভেক্টর কিউ। এই যে কিউ এবং পি, তাদের মধ্যবর্তী কোণ কত দেখেন তো? 0। একটার উপর আরেকটা বসে গেছে 0 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তখন তাদের লব্ধিটা কি হবে? সর্বোচ্চ হবে। কখনো যদি দেখো যে একই দিকে দুইটা ভেক্টর আছে, একটা বস্তুর উপর একই দিকে দুইটা ভেক্টর আছে, তখনই কি করবা? ভেক্টর দুইটার লব্ধি কিভাবে বের করবা? দেখেন লব্ধির মান এর সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ভাইয়া এই চিত্রে দেখেন আলফার মান কত? 0 ডিগ্রি, বসান আলফার মান 0 ডিগ্রি। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos কি ডিগ্রি? 0 ডিগ্রি। ভাই cos 0 এর মান কত? 1। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লো না? তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে আর ম্যাক্স বা লব্ধির সর্বোচ্চ মান আমরা কত পেলাম? সর্বোচ্চ মান কত পেলাম? সেটা হচ্ছে পি প্লাস কি, ভেক্টর দুইটার যোগফলের সমান। কখনো যদি দেখো দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে, তখন যদি বলে লব্ধির মান কত, ভেক্টর দুইটাকে জাস্ট যোগ করে দিবা, আর কিছুই না। ভেক্টর দুইটার মানকে জাস্ট কি করে দিবা? যোগ করে দিবা। আর ইজ ইকুয়াল টু হবে পি প্লাস কিউ। এই হচ্ছে আর ম্যাক্স, দুইটা ভেক্টর লব্ধির সর্বোচ্চ মান। কখন দুইটা ভেক্টরের লব্ধি সর্বোচ্চ হবে? যখন ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করবে বা তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। যাতে মনে থাকে ভাইয়া। এই হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। এখন আমরা দেখব লব্ধির সর্বনিম্ন মান। আচ্ছা, ও এটার দিক কোন দিকে হবে? দিক আমরা একটু দেখতে চাই, এটার দিক কোন দিকে হবে? দিক দিক হবে ভেক্টর দ্বয়ের যেদিকে ক্রিয়া করে এইদিকে। এদের যে দিক, এটা হবে ভেক্টর দ্বয় যেদিকে ক্রিয়া করতেছে সেদিকেই তার দিক হবে। ওকে, আচ্ছা, এই হলো আর কি তাদের দিক। ভেক্টর দিকে তো একই দিকে ক্রিয়া করতেছে, ওই দিকেই তাদের লব্ধি হবে। ওকে, আচ্ছা ভাইয়া লব্ধির সর্বনিম্ন মান দেখতে চাই।
কি দেখতে চাই? লব্ধির সর্বনিম্ন মান দেখতে চাই। তাহলে লেখো লব্ধির সর্বনিম্ন মান। দুইটা ভেক্টরের লব্ধি কখন সর্বনিম্ন হয়? লেখো আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে বা ভেক্টর দ্বয় বিপরীত দিকে ক্রিয়া করলে কি হবে? কখন হবে দুইটা ভেক্টরের লব্ধি সর্বনিম্ন? ভেক্টর দ্বয় বিপরীত দিকে ক্রিয়া করলে। কখন? যখন ভেক্টর দ্বয় কোন দিকে ক্রিয়া করবে? বিপরীত দিকে ক্রিয়া করলে। তখন কি হবে? দুইটা ভেক্টরের লব্ধি কি হবে? শূন্য হবে। তাহলে দেখেন, মনে করেন একটা পয়েন্ট। ওকে, একটা পয়েন্ট। এই যে পয়েন্ট, এই পয়েন্টে দুইটা ভেক্টর আছে। একটা ভেক্টর হচ্ছে এই দিকে ক্রিয়া করতেছে পি, আর একটা ভেক্টর ক্রিয়া করতেছে এই দিকে কিউ। দেখেন তো, পাদবিন্দুর সাথে পাদবিন্দু যুক্ত করলে আমরা যে কোণটা পাই সেটাই তো মধ্যবর্তী কোণ। তাহলে এই যে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর দেখতেছি একই সরল রেখা বরাবর, আলফা ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি, অর্থাৎ তারা যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান সর্বনিম্ন হবে। তাহলে এই লব্ধির মান সর্বনিম্ন কত? আমরা জানি সূত্র হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ভাইয়া এখানে আলফা অর্থাৎ মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 180 ডিগ্রি। ভাইয়া কজ 180 ডিগ্রি মান কত জানেন? -1। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, এখানে লক্ষ্য করেন প্লাস না মাইনাস হবে, কারণ হচ্ছে আপনার cos 180 ডিগ্রির মান হচ্ছে মাইনাস। তাহলে এইটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে, অর্থাৎ পি মাইনাস কিউ হোল স্কোয়ার রুট রুট এর কাটা পি মাইনাস কিউ। তাহলে যদি বলি আর মিনিমাম বা লব্ধির সর্বনিম্ন মান কখন হবে? ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দুইটা যখন বিপরীত দিকে ক্রিয়া করবে। এই যে দেখতে পেলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। এই হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। আচ্ছা, এরপরে আসেন আরেকটু দেখি, ভেক্টর দুইটা যদি লম্বভাবে ক্রিয়া করে। ক্রিয়া করে, আচ্ছা ভাইয়া দিক কোন দিকে? দিকটা বললেন না। আচ্ছা, দিক হচ্ছে বড় ভেক্টরটির দিকে, অর্থাৎ যে ভেক্টরের মান বেশি ওইটার দিকে দিক হবে। ওকে, তাহলে এখানে মনে রাখবেন, এটাকে আপনি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq পিকিউ, এটাকে আপনি লিখতে পারেন পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এটাকে আবার কিউ মাইনাস পি হোল স্কোয়ারও আপনি লিখতে পারেন। তাহলে কি দুইটাই লিখতে পারেন। যদি এরকম হয় যে পি মাইনাস কি কিউ মাইনাস পি, দুইটাই লিখতে পারেন, তাহলে এইভাবে দিবেন আপনি এটাকে। কিভাবে দিবেন? এইভাবে দিবেন, মানে বোঝায় পি থেকেও কিউ বিয়োগ হতে পারে অথবা কিউ থেকে পি বিয়োগ হতে পারে। তাহলে কখন কোনটা থেকে কোনটা বিয়োগ করব? বড়টা থেকে সব সময় ছোটটা বিয়োগ করব। কি করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। এবং দিক কোন দিকে হবে? বড় ভেক্টরটির দিকে হবে। যদি পি ভেক্টরটি বড় হয় তাহলে পি ভেক্টরের দিকে দিক হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব, সেটা হচ্ছে 3 নম্বর, ভেক্টর দ্বয় লম্বভাবে ক্রিয়া করলে। আচ্ছা, তাহলে মনে করেন এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে আরেকটা ভেক্টর, লম্বভাবে ক্রিয়া করতেছে। মনে করেন এটা হচ্ছে তাদের লব্ধি। এটা কি? তাদের লব্ধি। এই হচ্ছে দুইটা ভেক্টর, এর লব্ধি হচ্ছে আর, এবং এটা হচ্ছে কি ভেক্টর ভাইয়া? পি ভেক্টর। এটা কি ভেক্টর ভাইয়া? কিউ ভেক্টর। তারা কিভাবে ক্রিয়া করতেছে ভাইয়া? লম্বভাবে ক্রিয়া করতেছে। তাহলে আমি যদি লম্বভাবে ক্রিয়া করে, তখন তাদের যে লব্ধিটা হবে r 90 ডিগ্রি। কখন? যখন ভেক্টর দুইটা লম্বভাবে ক্রিয়া করতেছে। আমরা সূত্রটা কি জানি ভাইয়া? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। ভাইয়া আলফার মান কত? লম্বভাবে ক্রিয়া মানে কি? তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আলফা ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে আলফা cos 90 ডিগ্রি। ভাইয়া cos 90 ডিগ্রি কত? আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এই রাশিটার মান কত? 0। থাকলো কত? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 0, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আর 90 ডিগ্রি
দুইটা ভেক্টর যদি লম্বভাবে ক্রিয়া করে তাহলে তাদের যে লব্ধি হবে রুট তাদের বর্গের যোগফল। ওকে, এই যে এইটা দেখতে পেরেছেন কি, এইটা। আর লব্ধির দিক, লব্ধিটা কোন দিকে ক্রিয়া করতেছে তা যদি একটু দেখতে চাই, মনে করেন এটা থিটা পি এর সাথে, তাহলে টেন থিটা, যার সাথে থিটা সে নিচে একা, তাহলে পি এর সাথে থিটা, তাহলে নিচে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাহলে পি এর সাথে সিঙ্গেল অ্যাঙ্গেল নিয়েছি অর্থাৎ থিটা, তাহলে পি কে নিচে একা পাঠিয়ে দিব, ওইদিকে কিউ কস আলফা, আলফা কত 90 ডিগ্রি, উপরে কিউ সাইন আলফা বা 90 ডিগ্রি, কজ আলফা কজ 90 ডিগ্রি মানে 0 আর সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে কিউ বাই পি, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু হবে কিউ বাই পি। ওকে, এটাকে আরেকটু বামে নিই না, কিউ বাই, এই হচ্ছে ভেক্টর দ্বয় লম্বভাবে ক্রিয়া করলে তাদের মান এবং দিক, এই যে মান, এই হচ্ছে দিক। ওকে, এই হচ্ছে স্পেশাল কেস ছিল। স্পেশাল কেসের প্রথমটা দেখেছিলাম ভেক্টর দুইটার, দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান কখন হয়, যখন ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করে, এবং এরপরে দেখেছিলাম লব্ধির সর্বনিম্ন মান কখন হয়, যখন দুইটা ভেক্টর কি বিপরীত দিকে ক্রিয়া করে। এরপরে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি লম্বভাবে ক্রিয়া করে তখন কি হবে। ওকে, আমরা তিনটা কেসই দেখলাম, ঠিক আছে। যদি দেখো দুইটা ভেক্টর লম্বভাবে ক্রিয়া করতেছে, সরাসরি লিখে দিবা দুইটা ভেক্টরের বর্গের যোগফলের রুট করে দিবা, এত কিছু লেখার দরকার নেই। যদি দেখো যে লম্বভাবে ক্রিয়া করতেছে সরাসরি এটা লিখবা, মার্ক পাবা। ওকে, এটা বইয়ে আছে, আলাদা করে সেগমেন্ট দেওয়া আছে এই স্পেশাল কেসগুলা। একটু সামনে যাই, সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। কি ভাইয়া, ভেক্টরের বিয়োগ তেমন আর বেশি কিছু নাই আসলে, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আচ্ছা, তো আমরা ভেক্টরের বিয়োগে যাই একটু। ভাইয়া ভেক্টরের যুগ তো শিখাইলেন, ভেক্টরের লব্ধি তো শিখাইলেন, কিন্তু ভেক্টরের বিয়োগ তো আপনি শিখালেন না আমাকে। ভাইয়া ভেক্টরের বিয়োগ শিখা লাগবে না, ভেক্টরের যুগ শিখলেই হয়ে যায়। আপনি যুগ যুগ শিখলেই ভেক্টরের বিয়োগ আসলে শিখে ফেলেছেন আপনি। তাহলে কিভাবে দেখেন, আপনাকে দেওয়া আছে মনে করেন একটা ভেক্টর পি আর একটা ভেক্টর হচ্ছে কিউ, বলা আছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে মনে করেন আলফা। কি দেওয়া আছে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে একটা ভেক্টর কি দেওয়া আছে, পি দেওয়া আছে, আরেকটা ভেক্টর কি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ কত, আলফা। এখন আমি আপনাকে বললাম যে পি মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত, পি মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত। আমার মাথায় হাত, কারণ আমি তো ভাইয়া বিয়োগ শিখি নাই, আমি শিখেছি যোগ। ভাইয়া আপনি যোগ শিখেছেন মানে বিয়োগও শিখে ফেলেছেন। আচ্ছা, একটু খেয়াল করেন, পি মাইনাস কিউ কে আমরা এভাবে লিখতে পারি না, পি প্লাস মাইনাস কিউ, প্লাসে মাইনাসে তো মাইনাসই হলো, এইটা তো ফিরে ফিরে আগের লাইনে। পি মাইনাস কিউ কে আমরা পি প্লাস মাইনাস কিউ লিখতে পারি না, তার মানে এটার মানে কি, পি এর সাথে মাইনাস কিউ ভেক্টরের কি করা, লব্ধি করা, পি এর সাথে মাইনাস কিউ ভেক্টরের যোগ করা। এটার মানে কি বোঝায়, পি এর সাথে মাইনাস কিউ ভেক্টরের কি করা, যোগ করা। ভাইয়া উদাহরণ দেন একটু, মানে উদাহরণ না, এটা একটু দেখান, মাইনাস কিউ কোথা থেকে আসলো, আপনি কি মাইনাস কিউ কিভাবে পাবেন। ভাইয়া এখানে কি দেওয়া আছে, কিউ ভেক্টরটা দেওয়া আছে, কিউ কে যদি আপনি উল্টাই দেন তাহলে আপনি মাইনাস কিউ পেয়ে যাবেন। তাহলে আমরা কিউ কে যদি আমরা একটু উল্টাইয়া দেই, এই দেখেন কিউটাকে যদি আমরা উল্টিয়ে দিই, এই যে কিউ কে আমরা কি করে দিলাম, উল্টিয়ে দেই, তাহলে আমরা যা পাবো সেটাই হচ্ছে মাইনাস কিউ। তাহলে পি ভেক্টরের সাথে মাইনাস কিউ ভেক্টরের কি করব, লব্ধি করে দিব। তাহলে এই যে কোণ, এটা কত, পি ভেক্টর, এটার সাথে কার লব্ধি করব, মাইনাস কিউ ভেক্টরের। পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টরের এই মধ্যবর্তী কোণ কত, বা এটা যদি আলফা হয় তাহলে কত, এটা 180 মাইনাস আলফা। তাহলে এই দুইটার লব্ধি করা তো খুব ইজি ভাই। একটা জিনিস মনে রাখবা, কিউ ভেক্টরের যে মান আর মাইনাস কিউ ভেক্টরের যে মান তা তো অবশ্যই সমান, জাস্ট ভেক্টরটাকে দিক উল্টাই সব কিন্তু একই, মনে রাখবা এটা। তাহলে আমি যদি বলি এই যে এদের লব্ধি, এই লব্ধির মান কত, আর আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট
পি, আমি কিন্তু বলতেছি আবারও, পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান কিন্তু কিউই, মাইনাস কিউ ভেক্টরের মান কিন্তু কিউই, কারণ ভেক্টরের দিক উল্টাইলো, মান কিন্তু কিউই, প্লাস 2pq। আবারও বলতেছি, পি ভেক্টরের মান পি, কিউ ভেক্টরের মান কিউ, মাইনাস কিউ ভেক্টরের মান কিউ, মান কিন্তু একই, কেননা খালি দিকটা উল্টাইছো তুমি। ওকে, কস পি এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এই যে পি এবং মাইনাস কিউ এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস আলফা না? এই যে 180 মাইনাস আলফা। তাহলে এটাকে যদি লিখি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 180 মাইনাস আলফা, এটা হচ্ছে মাইনাস কজ আলফা, তাহলে মাইনাস 2pq কস আলফা, এই হচ্ছে লব্ধি। ওকে, তাহলে ভেক্টরের বিয়োগ আমাকে শিখা লাগবে না, আমি ভেক্টরের যোগ শিখেছি, তার মানে আমি ভেক্টরের বিয়োগও শিখে গেছি, জাস্ট প্লাস মাইনাস করে লিখে দিব। এখন দেখেন মাইনাস কিউ চাইছে, যে পি মাইনাস কিউ, তার মানে কি মাইনাস কিউ এর সাথে পি এর কি করা, যোগ করা, তাহলে মাইনাস কিউ কিভাবে পাবো? কিউ কে উল্টাই দিলেই মাইনাস কিউ পাবো, মান কিন্তু একই কিউ এর, মাইনাস কিউ এর মানও যা, কিউ এর মানও তাই, জাস্ট দিকটাকে উল্টাইলাম আর কি, এই যে দিক। ওকে, এইভাবে আমরা ভেক্টরের বিয়োগটা করে ফেলতে পারি। আচ্ছা, এরপরে কিছু ভেক্টর যোজনের কিছু সূত্র আমরা একটু দেখে নিব, সেটা হচ্ছে বিনিময় সূত্র, সংযোগ সূত্র, আর হচ্ছে বন্টন সূত্র। এটা হচ্ছে ভেক্টর বীজগণিতের অংশ। এটা কিসের অংশ? ভেক্টর বীজগণিতের অংশ। আচ্ছা, বিনিময় সূত্রে বলা হয়েছে আপনি এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করা যে কথা, বি ভেক্টর আর এ ভেক্টর যোগ করা এক কথাই, এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করা যে কথা, বি ভেক্টর আর এ ভেক্টর যোগ করা এক কথাই। বুঝতে পারছেন? আর সংযোগ সূত্র বলছে যদি এ এবং বি মনে করেন এটাকে এভাবে ব্র্যাকেটে বা একসাথে লব্ধি করে, সি এর সাথে লব্ধি করা যে কথা, এটাকে বি এবং সি এর লব্ধির সাথে এ এর লব্ধি করা এক কথাই, অথবা এটাকে আপনি এভাবে লিখতে পারেন, অর্থাৎ এর লব্ধি এ এবং বি এর লব্ধির সাথে এ এবং বি এর যোগফলের সাথে সি যোগ করা যে কথা, বি এবং সি এর যোগফলের সাথে এ যোগ করা সেম কথা, এ এবং সি এর যোগফলের সাথে বি যোগ করা সেম কথা, এটা হচ্ছে সংযোগ সূত্র। আর বন্টন সূত্র কি? এমন যদি হয় কোনো একটা স্কেলার রাশি বা কোনো একটা স্কেলার সংখ্যাকে তুমি এইভাবে যুক্ত করেছো, মানে গুণ করেছো, তাহলে এটা নর্মাল বীজগণিতের নিয়ম অনুযায়ী সবার উপর বন্টিত হয়ে যাবে, সবার সাথে গুণ হবে। এই যে ব্র্যাকেটে করে হোল পুরাটার সাথে যদি গুণ থাকে, তাহলে প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে গুণ হয়ে যাবে এভাবে। এটাই নর্মাল সূত্র, আমরা তো এটা জানি, যেমন নর্মালেও তো এরকম, যদি 5x+y হয়, এটাকে কি লিখতাম? 5x+5y লিখতাম না? তো সেম জিনিসটা ভাইয়া এখানেও করতেছো আর কি, এটা আর কিছু না, তেমন কিছু না, এগুলা বাদ, এগুলা প্যারা কিছু নাই। ওকে, আচ্ছা ফাইন। আমরা চলে যাই, এগুলা বন্টন সূত্র তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট দেখাইলাম আর কি, বইয়ে আছে দেখে। আমরা চলে আসলাম প্রবলেম সলভিং পার্টে। ভাইয়া অনেক সূত্র দেখালেন, অনেক থিওরি আপনি দেখালেন, প্রুফ করে দেখালেন, বোরিং পার্ট গেল, আমাদেরকে এখন প্রবলেম সলভিং পার্টে নিয়ে যান। আমরা এখন প্রবলেম সলভ করতে চাই। আমরা সূত্র শিখেছি, লব্ধির সূত্র শিখেছি কি, আর ইজ ইকুয়াল টু হচ্ছে দুইটা ভেক্টর যদি পি এবং কিউ হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এটা শিখেছি। ভাই আমরা দিক নির্ণয় শিখেছি, টেন থিটা যদি থিটাটা পি এর সাথে কোণ উৎপন্ন করে, অর্থাৎ থিটা পি যদি হয়, তাহলে পি প্লাস যার সাথে কোণ সে নিচে সিঙ্গেল, তাই না? পি প্লাস কিউ কজ আলফা হয়, কিউ সাইন আলফা হয়। আর এই কোণটা যদি কিউ এর সাথে হয়, লব্ধির কোণটা, তাহলে নিচে কিউ যার সাথে কোণ, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, এই যে নিচে সিঙ্গেল রেখে দিলাম, অপরটির কি হবে? কজ আলফা, অপরটির সাইন আলফা, এই যে নিচে কজ আলফা, অপরটির কি হবে? সাইন আলফা। ভাইয়া এই সূত্রগুলো তো আপনি দেখালেন, খুব ভালো। এখন আমি প্রবলেম সলভ করতে চাই। কি সলভ করতে চাই? প্রবলেম সলভ করতে চাই। এই ওকে, আসেন প্রবলেম সলভিং পার্টে চলে যাই। এখন আমরা কিছু ম্যাথ সলভ করব। ওকে,
আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা, আমরা চলে আসি আমাদের এই প্রবলেম সলভিং পার্টে। আমরা একটু প্রবলেম সলভিং করব কিছু, তারপর আমরা শেষ। আমাদের তেমন কয়েকটা প্রবলেম আছে, দেখো আজকেরটা বেসিক আমরা সূত্র ডিরাইভ করা শিখলাম। দুইটা ভেক্টরের লব্ধি নিয়ে তেমন কোনো প্রবলেম নাই আমাদের। আমরা বেসিক প্রবলেমগুলো শিখে নিব, অ্যাডভান্সও তেমন কিছু নাই, দুই একটা হয়তো রাখছি। নেক্সট ক্লাস নেক্সট ক্লাসটাকে আমি ভাবতেছি, নেক্সট যে টপিক দেখছি পারছিলা যে নেক্সট টপিকটা ভালোই বড় ছিল। আর যদি একটু যাই, যা নেক্সট টপিক দেখেন। নেক্সট টপিক হচ্ছে উপাংশ, লম্বাংশ, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন, যোজন এবং বিয়োজন। মানে টপিকটা এতটাই বড় যে, বড় কিন্তু টপিকটা ফিল করার বিষয় আছে। এটা আমার এক ক্লাসে আমি না শেষ করতে পারি, হয়তো দুইটা লেকচারে নিব। আমি বলছিলাম আমি চারটা ধাপে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের মানে চ্যাপ্টার শেষ করব। প্রথমে আমি কনসেপ্ট পড়াবো, এরপরে কি করাবো, বেসিক প্রবলেম সলভ করব। কি করব, বেসিক প্রবলেম সলভ করব। এরপরে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভ করব। কি করব, অ্যাডভান্স প্রবলেম সলভ করব। অ্যাডভান্স প্রবলেম সলভ করব। আর লাস্টে একবারে চ্যাপ্টারের লাস্টে আমরা এইচএসসি বা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। বুঝতে পারছো? এইভাবে আমরা একটা চ্যাপ্টারে আগাই যাব আর কি। তো যদি নেক্সট চ্যাপ্টার আমি মনে করো কনসেপ্ট এক ক্লাসে শেষ না করতে পারি, আমি দুই ক্লাসে, ক্লাসগুলো বেশি লেন্দি হবে না, ওই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, হয়তো আর একটু বাড়লো আর কি, 2 ঘন্টার বেশি হবে না ইনশাল্লাহ। এই 2 ঘন্টার বেশি এখন ভাই একাডেমিক টাইমে কলেজে যেতে হবে তোমাদের, তারপরে একাডেমিক তো প্রেশার আছেই। তো এত বড় ক্লাস করা আসলে দরকার নাই। তুমি 1 ঘন্টার ক্লাস, অনেকে আছে যে এগুলা থিওরি জানে, এগুলা তুমি স্কিপ করে নিতে পারো, স্কিপ করে জাস্ট প্রবলেম গুলা তোমার খাতায় তুলে নিলা, বা অনেকে জাস্ট ক্লাস না করে যে নোটটা তুলে নেয়, আর যে পার্টটা বোঝে না ওই পার্টটা ক্লাস করে আর কি। তবে এখন তোমরা যেহেতু একাডেমিকে আছো, তোমাদের টাইম এতটা কম না, তোমরা ক্লাস দেখতে পারো। যাই হোক, আমরা শুরু করি আমাদের এই লেকচারটা, আবার মানে আমাদের প্রবলেম সলভিংটা শুরু করি। আসেন দেখা যাক। ওকে ফাইন। 6 একক এবং 8 একক মানের দুইটা ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত। তো 6 কে আমরা পি ধরে নিলাম, 8 কে কি ধরে নিলাম, কিউ ধরে নিলাম। আর আলফা কোণে ক্রিয়ারত, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, আলফা ইজ ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। কোণে কোনো কণার উপর একই সময় ক্রিয়া করছে। এদের লব্ধির মান, ভাইয়া লব্ধিকে আর দ্বারা প্রকাশ করি আমরা, ওকে, রেজাল্টেন্ট। লব্ধির মান কি হবে ভাইয়া, আমরা সূত্র জানি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq cos আলফা। ভাইয়া এখানে পি ভেক্টর দুইটা কত, 6 এবং 8, তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 6 × 8 cos আলফা, আলফা কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখন আনসার কত আসে, তাহলে এটার মান কত হয় আমরা একটু দেখে নেই। আচ্ছা, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 6 × 8 cos 60 ডিগ্রি, তাই না? তাহলে এটার মান হচ্ছে 2√37, কি আসে, 2√37 একক। ওকে, আর লব্ধির দিক, আচ্ছা, দিকটা আমি যদি বলি যে টেন থিটা, এই হচ্ছে 6, এই হচ্ছে 6 একক, এই হচ্ছে 8 একক, দুইটা ভেক্টর, ঠিক আছে। এদের লব্ধি এই হচ্ছে আর, ঠিক আছে। আমি ধরে নিলাম আর যে ভেক্টরটা, এদের যে লব্ধি, এইটা 6 ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে টেন থিটা, যার সাথে থিটা সে নিচে একা। কার সাথে কোণ ধরে নিলাম, 6 এর সাথে, তাহলে 6 নিচে একা রাখবো, অপরটির cos আলফা, তাহলে অপরটি কত, 8 cos আলফা, আলফা কত, 60। এখান থেকে উপরে 8 sin 60, এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু 10, যদি ওই পাশে যায় তাহলে 10 ইনভার্স, ক্যালকুলেটর বসাও, যা আসে তাই, 6 প্লাস 8 cos 60, ক্যালকুলেটরে কত আসে দেখো, 8 sin 60, 6 plus 8 cos 60, 34.71, 34.71, শিট,
34.71 ডিগ্রি। বুঝতে পেরেছো কি? তাহলে থিটাটা কার সাথে কোণ? তুমি লিখবা 6 একক ভেক্টরের সাথে সাথে লব্ধি 34.71 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে দুটি দিক রাশির প্রত্যেকের মান হচ্ছে 6 একক। দিক রাশি মানে কি? দুইটা ভেক্টরের প্রত্যেকের মান হচ্ছে 6 একক, অর্থাৎ পি এর মান কিউ এর মান দুইটাই হচ্ছে 6 একক, এবং এরা একই বিন্দুতে আলফা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি, সরি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। লব্ধির মান এবং দিক নির্ণয় করো। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট 6 স্কয়ার, অর্থাৎ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাহলে 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 pq, 6 × 6 cos আলফা, আলফা কত? 120 ডিগ্রি। সরাসরি লিখে দিলাম, পরীক্ষায় সরাসরি লিখলেই মার্ক দিবে, কোনো সমস্যা নাই, পরীক্ষায় এগুলো আসেও না। আমি জাস্ট বেসিকটা জানার জন্য, প্র্যাকটিসটা হওয়ার জন্য, তুমি যাতে দ্রুত লিখতে পারো এইটা আমি জাস্ট প্র্যাকটিস করাইতেছি। cos 120 ডিগ্রি, তাহলে আনসার হচ্ছে 6 একক। ওকে, আর দিকটা হবে tan থিটা ইজ ইকুয়াল টু হবে, মনে করো যে কোনো একটা ভেক্টরের সাথে কোণ 6, দুইটাই তো 6, তাহলে নিচে 6 প্লাস 6 cos 120, 6 sin 120। আমি জানি এটা কত হবে, 60 ডিগ্রি হবে, তাও দেখে নাও। 120 ডিগ্রি হবে, এটা শিওর। সরি, 60 ডিগ্রি হবে, এটা শিওর। দুইটা সমান ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। মনে রাখবা, দুইটা সমান ভেক্টর, এই যে দুইটা সমান ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই মনে করো একটা ভেক্টর পি, এই হচ্ছে আরেকটা ভেক্টর পি, তাদের সমান ভেক্টর, এদের যে মধ্যবর্তী কোণ আলফা হলে এই যে লব্ধি থিটা কোণটা লব্ধির দিক, অর্থাৎ লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে, এই যে থিটাটা মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এই হলো আর কি বিষয়। দুইটা সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানে √2 গুণ হবে, একটি ভেক্টরের মানে √3 গুণ হবে। আচ্ছা, দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্নকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করে নিচ্ছি। আচ্ছা আসো, সমস্যা নেই, দুইটা প্রশ্ন তো দুইটা সেগমেন্টে ভাগ করে নিচ্ছি। প্রথমটা 1 নম্বর কি বললো? দুইটি সমান ভেক্টর, তো ধরে নিলাম দুইটা সমান ভেক্টর হচ্ছে পি এবং পি। কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানের √2 গুণ হবে? তাহলে লব্ধি একটা ভেক্টরের মানের, ভেক্টরটার মান কত? পি, তাহলে এর √2 গুণ হবে কখন? তাহলে আমরা জানি আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে রুট পি স্কয়ার, আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, আর তাহলে আর এর মান কত? √3, √2p, আর দুইটা ভেক্টরই সমান, পি এর মান যা কিউ এর মান তাই, ধরে নিলাম পি, 2p cos আলফা। এখানে 2p স্কয়ার, কি লাগছে এটা, আর এদিকে হচ্ছে 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। 2p স্কয়ার কাটা যায় উভয় পাশ থেকে, 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos আলফা। আলফা ইজ ইকুয়াল টু কত ভাইয়া? cos আলফা ইজ ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। দুইটা সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানে √2 গুণ হবে? তাহলে আলফা 0 ডিগ্রি হলেই কি হবে? দুইটা সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানে √2 গুণ হবে? যখন আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করবে। মানে কোন অবস্থায়? ভেক্টর দ্বয় যখন একই দিকে ক্রিয়া করবে, একই দিকে ক্রিয়া করবে। ওকে,
সরি 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 সরি, আচ্ছা করবে। ওকে, আর 2 নম্বরটা সেম ভাবে করে নিবা। ভেক্টর দুইটা সমান পিপি এবং এদের লব্ধি হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট 3p। 3 গুণ বলছে না এদের মানের, তাহলে আমরা রুট 3p হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হবে পি স্কয়ার প্লাস পি স্কয়ার, লব্ধির মানটা আর কি লিখতেছি 2p স্কয়ার, একটু স্কিপ করে লিখতেছি, সমস্যা নাই, বুঝে যাবে তোমরা। তাহলে 3p স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। পি স্কয়ার কাটা যায়, তাহলে 3 is equal to 1 plus 1 plus 2p স্কয়ার cos আলফা। পি স্কয়ার তো কাটা গেছে, বৃষ্টি বানাই বলছি। cos আলফা, আলফা is equal to হচ্ছে 1 by 2 cos inverse 1 by 2, and that means 60 ডিগ্রি। অর্থাৎ ভেক্টর দ্বয় যখন 60 ডিগ্রি কোণে ক্রিয়া করবে, ভেক্টর দ্বয় যখন 60 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। ওকে, এই হলো আর কি প্রবলেম সলভড। আসেন সামনে যাই, দুইটা ভেক্টর এ এবং বি এর মান, আচ্ছা এখানে ভেক্টর সাইন দেওয়া হয় না, এই যে ভেক্টর এ এবং বি এর মান 12 একক এবং 20 একক। আচ্ছা এখানে একটা ইনফরমেশন মিসিং গেছে, একটু লিখতে পারো, লিখে নাও। একটা ইনফরমেশন মিসিং গেছে, সেটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ওকে, বলছে দুইটা ভেক্টর এ এবং বি এর মান 12 একক এবং 20 একক এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর আছে আমার কাছে, কি আছে, দুইটা ভেক্টর আছে। তাহলে দুইটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, এদের মান কত দেওয়া আছে, এ ভেক্টরের মান কত দেওয়া আছে, 12 দেওয়া আছে। তাহলে এ ভেক্টরের মান দেওয়া আছে 12 আর বি ভেক্টরের মান কত দেওয়া আছে ভাইয়া, 20 দেওয়া আছে। বলছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করো। ভাই প্রথম কথা হচ্ছে, এবং আচ্ছা এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত বললাম, 60 ডিগ্রি দেওয়া আছে। ভাইয়া আমি ভেক্টরের বিয়োগফল বের করতে পারি না, কিন্তু ভেক্টরের যোগফল বের করতে পারি। আমি বলছিলাম বিয়োগফল বের করা শিখা লাগবে না, যোগফলই বিয়োগফল বের করা যা কথা, যোগফল বের করা যা কথা, বিয়োগফল বের করা তাই কথা। কি লিখবা, এ প্লাস মাইনাস বি, তাহলে এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টর যোগ করবা। আচ্ছা, তাহলে বি ভেক্টরকে উল্টাইলেই আমরা মাইনাস বি ভেক্টর পাইলাম, তাই না? এখন এ ভেক্টরের সাথে এই এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরকে যোগ করব। এটা যদি 60 হয় তাহলে এটা কত, 180 মাইনাস 60, তার মানে কত, 120 ডিগ্রি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হইলো, 120 ডিগ্রি হইলো এ এবং মাইনাস বি ভেক্টরের দিক। আর এটা হবে না লব্ধিটা, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে রুট এ ভেক্টরের মান 12, বি ভেক্টরের মান 20 একক। সেম ভাবে মাইনাস বি ভেক্টরের মান, বি ভেক্টর এর মান 20 একক, মাইনাস বি ভেক্টরের মানও 20 একক হবে অবশ্যই, কারণ ভেক্টরকে জাস্ট উল্টাইছো, মানের কোনো চেঞ্জ করো নাই, বুঝতে পারছো? তাহলে 20 স্কয়ার প্লাস 2pq বা 2 12 ইন্টু 20, আর এ এবং এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। তাহলে cos 120 ডিগ্রি, যা আসে তাই। 12 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 20 cos 120, তাহলে 4 রুট 19, 4 রুট 19 একক। আচ্ছা ভেক্টরের মান এবং দিক নির্ণয় করো। মনে করলাম ভেক্টরটি লব্ধিটা এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কার সাথে থিটা কোণ ভাইয়া, এর সাথে থিটা কোণ। তাহলে এর সাথে থিটা কোণ এ, এর মান, তাহলে যার সাথে থিটা সে নিচে একা, বা যার সাথে সিঙ্গেল সে নিচে অ্যাঙ্গেল। কার সাথে কোণ উৎপন্ন করেছে, এর সাথে, তাহলে একে নিচে একা রেখে দাও। 12 প্লাস 20 cos, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, উপরে 20 sin 120 ডিগ্রি। এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এইটা।
যা আসে তাই। tan ইনভার্স 20 sin 120, 20 12 প্লাস 20 cos 120, 13 23 83.41 ডিগ্রি। এই হচ্ছে ভেক্টরের মান, লব্ধির মান। আর এই হচ্ছে সরি লব্ধির দিক, এই হচ্ছে লব্ধির মান। ওকে, শেষ। আচ্ছা, আর তেমন প্রবলেম নাই, আছে আরো 3-4টা আছে, শেষ করে দিব। ওকে। আচ্ছা, দুইটা বলের বৃহত্তর লব্ধির মান হচ্ছে 7 নিউটন, ক্ষুদ্রতরের লব্ধির মান হচ্ছে 1 নিউটন। বল দুটি পরস্পর লম্ব হলে লব্ধির মান কত হবে? ধরে নিলাম বল দুটি হচ্ছে ধরে নিলাম সেটা হচ্ছে পি এবং কিউ, পি ও কিউ, যেখানে পি ইজ গ্রেটার দেন কিউ ধরে নিলাম। তাহলে লব্ধির ম্যাক্সিমাম মান মানে কি? পি প্লাস কিউ না ভাইয়া? দুইটা ভেক্টরকে যোগ করলেই তো আমরা কি পাই? বৃহত্তম বা ম্যাক্সিমাম ভ্যালুটা পাই, ঠিক কি না? 7 নিউটন। ভাইয়া আর মিনিমাম আমি দেখিয়েছিলাম কখন লব্ধি দুইটা সর্বনিম্ন হয়, দুইটা ভেক্টরের লব্ধি যখন ভেক্টর দুইটাকে কি করে দিবা, বড়টা থেকে ছোটটা কি করে দিবা, বিয়োগ করে দিবা। এটা কত দেওয়া আছে? 1 নিউটন দেওয়া আছে। 1 এবং 2 যোগ করো, পাবো 2p ইজ ইকুয়াল টু হচ্ছে 8 নিউটন, বা p ইজ ইকুয়াল টু হচ্ছে 4 নিউটন। 1 এবং 2 বিয়োগ করো, 2q ইজ ইকুয়াল টু হবে 6 নিউটন, q ইজ ইকুয়াল টু হবে 3 নিউটন। আর বলছে বল দুইটি পরস্পর লম্ব হলে লব্ধির মান কত হবে? ভাই লম্ব হলে আমরা জানি কি দেখতাম, রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। পি এর মান হচ্ছে 4 স্কয়ার, কিউ এর মান হচ্ছে 3 স্কয়ার, মানে 5। এই হচ্ছে আনসার। ওকে, 5 নিউটন। বুঝতে পেরেছি কি? এই হচ্ছে দুইটা বলের বৃহৎ মানে লব্ধির মান, লম্ব হলে লব্ধির মান। এখানে আরেকটা প্রশ্নতে চলে গেলাম, সেটা হচ্ছে ওএ এবং ওবি ভেক্টর দ্বয়ের লব্ধি ওএ ভেক্টরটির উপর লম্ব, ওএ এবং ওবি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু চিত্রটা এখানে, সেটা কি বলছে ভাইয়া? বলছে হচ্ছে ওএ এবং ওবি ভেক্টর দ্বয়ের লব্ধি ও এ এর উপর লম্ব, তার মানে এটা হচ্ছে ও এ, মনে করো এটা হচ্ছে, এটা হচ্ছে লব্ধি। আচ্ছা বুঝছি। এই যে, তাহলে কি বললো? মনে করো এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ওবি। ও এ এবং ও এ ভেক্টরের যে লব্ধি, এই যে আর, এইটা ও এ ভেক্টরটির উপর লম্ব। বলছে ও এ এবং ওবি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা কিসের উপর লম্ব ভাইয়া? ও এ ভেক্টরটির উপর লম্ব। তাহলে এটাকে যদি বলি থিটা, লব্ধির যে উৎপন্ন কোণ, এটাকে আমরা ধরে নিলাম থিটা। আর এদের মধ্যবর্তী কোণ আমি জানি না, ধরে নিলাম আলফা। এখন যদি বলি টেন থিটা ইজ ইকুয়াল টু কি? থিটা কার সাথে কোণ ধরেছিলাম? সেটা হচ্ছে এর সাথে কোণ। তাহলে টেন থিটা ও একের নিচে একা রাখবো, আর অপরটির কস কি? আলফা। আর উপরে হবে অবি সাইন আলফা। টেন থিটা মানে হচ্ছে টেন থিটা, এখানে বললাম ও এর সাথে উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি না? বলছে না লম্ব? তাহলে ওবি কস আলফা লিখে ফেলি এগুলা, ওবি সাইন আলফা। এখন দেখো, আমরা জানি টেন 90 ডিগ্রি এটাকে দেখায় অসংজ্ঞায়িত। দেখো তুমি ক্যালকুলেটরে যদি ইউজ করো, টেন 90 ডিগ্রি ম্যাথ এরর দেখায়, ঠিক আছে, অসংজ্ঞায়িত। তাহলে এটা কি, আমরা এটাকে অনেকে তোমার এই ক্যালকুলাসে গেলে এটাকে ইনফিনিটি লেখা হয় বা 1/0 লেখা হয়, ঠিক আছে। তাহলে টেন 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি 1/0। কি লিখতে পারি? 1/0। তাহলে ওবি সাইন আলফা ও এ প্লাস ওবি কস আলফা, আর গুণন করে দিব আমরা। ও এ প্লাস ওবি কস আলফা ইজ ইকুয়াল টু হবে 0, আর আলফা ইজ ইকুয়াল টু হবে কোস ইনভার্স মাইনাস ও এ বাই ওবি। এই ছিল আর কি, কি বলেন তো, ও এ এবং ওবি এর মধ্যবর্তী কোণ। ওকে, ও এ এবং ওবি এর মান যদি দেওয়া থাকতো তাহলে আপনারা কি পারতেন না? আশা করি পারতেন।
আসেন এরপরের ম্যাথে চলে যাই। দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দুইটা ভেক্টরের মানে যোগফলের মান এবং দুইটা ভেক্টরের বিয়োগফলের মান যদি সমান হয়, সো দ্যাট দুইটা ভেক্টর দ্বয় হচ্ছে লম্ব, অর্থাৎ এদের মধ্যবর্তী লম্ব, এটা কি জানো না লম্ব সাইন? তাহলে ভেক্টর দ্বয় লম্ব দেখাও যে ভেক্টর দুইটা কি লম্ব, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে আমরা যদি একটু লিখি, লব্ধির মান আমরা কিভাবে লিখি, এ প্লাস বি ভেক্টরের, মনে করো এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, তাহলে এদের যে মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা, এটাই তো বের করতে হবে তাই না? আর এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে কি জানি ভাইয়া, এ মাইনাস বি মানে কি আমি দেখিয়েছিলাম, এ মাইনাস বি এটাকে এইভাবে লিখবেন, এ প্লাস মাইনাস বি, এর সাথে মাইনাস বি ভেক্টরের যোগ করা, তাহলে আমরা মাইনাস বি ভেক্টরকে আনলাম, তাহলে এ এর সাথে মাইনাস বি ভেক্টরের যে যোগ, এটার যে লব্ধি, এটা কিভাবে বের করবো, এদের মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা। এখন দেখেন, এখন আচ্ছা এখন এই দেখেন, এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধির মান কিভাবে বার করি জানি ভাইয়া, আমরা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কি হবে, cos আলফা হবে। আর এ ভেক্টরের সাথে এ মাইনাস বি মানে কি, এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরে কি করব, যোগ করব। আর এইটার লব্ধি আমরা কি পাই বলেন তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ এবং মাইনাস বি, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা। এখন উভয় পাশে রুট আছে, আমরা স্কোয়ার করে দেব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, আর এদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 180 cos 180 মাইনাস আলফা, এটার মানে হচ্ছে মাইনাস cos আলফা, cos 180 মাইনাস আলফা কি, মাইনাস cos আলফা। তাহলে মাইনাস 2ab cos আলফা, এ স্কোয়ার স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, এবি কাটা, 2 কাটা, তাহলে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস cos আলফা। তাহলে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস 1। আর আচ্ছা, এখানে কি ভুল করেছি? হ্যাঁ, এখানে ভুল করেছি, অবশ্যই ভুল করেছি, অবভিয়াসলি এখানে ভুল করেছি আমরা। কি ভুল করেছি বলে তো? এখানে ভুল করেছি, এখানে কাটাকাটি করার পর এখানে থাকলো cos আলফা, আর এখানে দেখলো মাইনাস cos আলফা, এইদিকে এই কাটাকাটি করার পর, তাহলে এখানে কি আসে, 2 cos আলফা ইজ ইকুয়াল টু আসে 0। তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু 0/2 মানে 0, আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 0। cos কতর মান 0 ভাই? হ্যাঁ, cos 90 ডিগ্রির মান 0 না? তাহলে দেখেন তো, এরা কি লম্বভাবে ক্রিয়া করতেছে না, বলছে তো এদের লম্বভাবে ক্রিয়া করছে, এটা প্রমাণ করো। দেখেন তো আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আমি বের করতে পেরেছি কিনা? তাহলে কি এ এবং বি এরা যে লম্ব তা লিখতে পারি কিনা, পারি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের দুইটা অঙ্ক আছে, এরপরে শেষ। এই অঙ্ক তো একবারে ছোট, এটাও ছোট, ওকে ফাইন। আসেন এইটা করি। কি বললো, এ এবং বি ভেক্টরের বিয়োগফল হচ্ছে √3, অর্থাৎ এ এবং বি ভেক্টরের বিয়োগফলের মান হচ্ছে √3, যেখানে এ এবং বি হচ্ছে একক ভেক্টর। কি বললো, এ এবং বি কি ভেক্টর, একক ভেক্টর। ভাইয়া মনে রাখবেন, কোনো ভেক্টর এরকম যদি দেখেন ছোট হাতের অ্যালফাবেট এর উপর একটা ক্যাপ দেওয়া, এটা যদি নাও বলে দে তাহলে মনে রাখবেন এটা একক ভেক্টরই বোঝায়। আমরা এর আগের ক্লাসে যখন ভেক্টরের প্রকারভেদে একক ভেক্টর দেখেছিলাম, কোনটা জানি একক ভেক্টর ছিল, ছোট হাতের অ্যালফাবেট দিয়ে মাথায় কি দিব, ক্যাপ দিব, এটা দেখলেই যাতে আমরা একক ভেক্টর চিনে ফেলি। এখানে দিয়ে দিছে হিন্টস, নাও দেওয়া থাকতে পারতো। ওকে ফাইন, মনে রাখে, মনে থাকবে যাতে, মনে থাকে যাতে।
তাহলে বলছে এদের মধ্যবর্তী কোণ কত, তাহলে একক ভেক্টর এদের মান কত, এই যে এটার মান কত ভাইয়া 1, ভাইয়া এইটার মান কত ভাইয়া 1, তাহলে মধ্যবর্তী কোণ বের করি। আচ্ছা, এ ধরে নিলাম এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এখানে চাচ্ছে এ মাইনাস বি, তার মানে কি যখনই মাইনাস দেখবো প্লাস মাইনাস আনবো, তাহলে এ প্লাস মাইনাস বি, অর্থাৎ এ ভেক্টরের সাথে এ ক্যাপের সাথে মাইনাস বি ক্যাপ আমি যোগ করব। এই যে মাইনাস বি ক্যাপ আনলাম, মাইনাস বি ক্যাপ মানে কি বি ক্যাপকে উল্টাইলেই আমি মাইনাস বি ক্যাপ পাবো, বি ভেক্টর পাবো। ঠিক আছে, এটা যদি আলফা হতো তাহলে এটা কি হবে 180 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এদের মান কত দেওয়া আছে, √3 দেওয়া আছে। তাহলে এটাকে যদি লিখি 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1, তার মানে কি এই যে এদের লব্ধির মান সূত্রটা লিখলাম, cos আলফা, মধ্যবর্তী কোণ আমি জানি না, ধরে নিলাম আলফা √3, উভয় পাশে স্কয়ার করে দিলাম, এখানে আসে 2 প্লাস 2 cos আলফা, এইদিকে আসে 3, আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1/2, 1/2, cos কতর মান 1/2 ভাইয়া 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে আলফা ইজ ইকুয়াল টু আসবে 60 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি। অনেক ইজি তাই না? এখানে শিক্ষা এটা কেন দিলাম এই ম্যাথটা, কারণ হচ্ছে এ ক্যাপ আর বি ক্যাপ এরকম যদি ক্যাপ আকারে দেখো তাহলে যে একক ভেক্টর বা ইউনিট ভেক্টরটাকে চিনে ফেলো, এজন্য এই ম্যাথটা দেখানো। দুটি কণা যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে কোনো একটি বিন্দুকে অতিক্রম করে, 4 সেকেন্ড পরে তাদের মধ্যকার দূরত্ব কত। তাহলে দুটি কণা 12 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তো ধরে নিলাম এই হচ্ছে দুইটা কণা, এই বিন্দুকে অতিক্রম করে গেছে তারা, এই যে এই বিন্দুকে তারা এইভাবে অতিক্রম করে গেছে। এটা কি বিন্দু, মনে করলাম ও বিন্দু। তো বলছে একটা বিন্দুকে তারা কি করে গেছে ভাইয়া, অতিক্রম করে গেছে। এখন আমাকে বলল 4 সেকেন্ড পরে তাদের মধ্যকার দূরত্ব কত। তাহলে ধরে নিলাম এই যে কণা এটা 12 মিটার পার সেকেন্ড বেগে চলে গেছে, এই কণাটা গেছে 20 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে মধ্যবর্তী কোণ কত ভাইয়া 120 ডিগ্রি। 4 সেকেন্ড পরে মনে করলাম তারা এই বিন্দুতে গিয়ে পৌঁছালো, কোথায় পৌঁছালো, এই বিন্দুতে গিয়ে পৌঁছালো, নাম দেও, এ বিন্দুতে পৌঁছালো একটা কণা, আর একটা কণা কোথায় গেছে, বি বিন্দুতে পৌঁছেছে, যে 20 মিটার পার সেকেন্ড বেগে সে বি বিন্দুতে গেছে, আর যে 12 মিটার পার সেকেন্ড বেগে সে 4 সেকেন্ড পর কোথায় গেছে, এ বিন্দুতে গেছে। তে বলছে তাদের মধ্যকার দূরত্ব কত, তার মানে এ বি এর মান কত, এই এ বি এর মান তারা চাইছে, এই এ বি, ওদের যে মধ্যকার দূরত্ব এ বি এর মান কত, তো তারা কি চাইছে, এ বি এর মান কত, তাই না? কিভাবে করব, তোমরা হায়ার ম্যাথে যখন ত্রিকোণমিতিতে যাবা তখন ত্রিভুজের কোস সূত্র পাবা, কি পাবা, ত্রিভুজের কোস সূত্র। তো এখন আমি শিখাই নিতেছি এই ম্যাথটা তোমাদের সেলুসারের বইয়ে গাণিতিক সমস্যাবলীর প্রথম অঙ্ক, সেলুসারের বই আছে না, লেকচার পাবলিকেশনস এর, এই যে সেলুসারের বই, এই যে সেলুসারের বই আছে না, ওনার বইয়ের এই ভেক্টর চ্যাপ্টারের জটিল গাণিতিক সমস্যাবলীর প্রথম অঙ্ক এটা ছিল। তো ত্রিভুজের কোস সূত্র কি বলে, cos কোনো একটা কোণের মান, মনে করেন cos এই যে কোণ 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে এই যে কোণ, এই কোণ যে দুইটা সন্নিহিত বাহু দিয়ে এই কোণটা উৎপন্ন হয়েছে, উপরে ওদের বর্গের যোগফল হবে, আর অপর বাহুটা তৃতীয় যে বাহুটা এটার বিয়োগফল হবে, বর্গ বিয়োগ হবে, অর্থাৎ এ বি স্কয়ার হবে, আর নিচে হবে 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটা, ওই যে কোণ যে যে দুইটা সন্নিহিত বাহু কোণটা উৎপন্ন করছে তাদের গুণফল, 20 গুণ 12, cos 120 মানে হচ্ছে -1/2। যাই হোক, তাহলে cos সূত্রটা কি বলে, তুমি cos যে কোনো একটা কোণের মান হচ্ছে গিয়ে ওই কোণটা যে দুইটা সন্নিহিত বাহু উৎপন্ন করেছে তাদের বর্গে, উপরে থাকবে তাদের বর্গের যোগফল থেকে বিয়োগ করবা হচ্ছে তৃতীয় বাহু অপর বাহুটার বর্গ, আর নিচে থাকবে 2 ইন্টু ওই দুইটা সন্নিহিত বাহুর গুণফল। এই একটু দেখলেই বোঝা যাবা। তাহলে এখানে হিসাব করো,
cos 120 মানে মাইনাস হাফ, 2 ইন্টু 20 ইন্টু 12, 20 স্কোয়ার মাইনাস প্লাস 12 স্কোয়ার প্লাস আনসার 304, রুট আনসার 4√19। তাহলে তাদের মধ্যকার দূরত্ব কি হবে? মিলছে তো? হিসাব করো ক্যালকুলেটর দিয়ে, 4√19 হবে। আচ্ছা 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 আচ্ছা, সরি 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 সরি, এখানে ভুল করলাম। ভেরি ভেরি সরি, ভেরি ভেরি সরি। আহ, ভাই রে, এত বড় ভুলটা করি কেমনে? এই অংশটা কাটতে হবে। এত বড় ভুলটা করা আমার উচিত হয় নাই। মধ্যকার দূরত্ব নিতে বলছে, আমি কি দূরত্ব নিছি? 4 সেকেন্ড পর কতটুকু দূরত্ব অতিক্রম করছে তা কি বের করছি? করি নাই তো। 4 সেকেন্ড পর কতটুকু দূরত্ব অতিক্রম করছে তা তো বের করা লাগবে, তাই না? তো তা বের করি। 4 সেকেন্ড পর ও এ এটার মান কত? ও এ এটার মান কত? 12 মিটার পার সেকেন্ড বেগে গেছে, এস সমান ভিটি। আমরা জানি না, তাহলে ও এ তাহলে 12 মিটার পার সেকেন্ড বেগে যে গেছে তাকে আমি বললাম এ বিন্দুতে গেছে, তাহলে ও এর মান কত হবে? বিটি। বি মানে হচ্ছে তার বেগ 12 × টি, তার সমান কত? 4 সেকেন্ড না? 4 × 12 = 48, তাহলে 48 মিটার ও এ। আর ওবি সমান কত? ভিটি। তাহলে বেগ ইন্টু সময়, সময় কত? 4, তাহলে 4 × 20 = 80 মিটার। তাহলে cos 120 ডিগ্রি কি হবে? ওবি ও স্কয়ার, কোনো একটা কোণ, এটার cos ইজ ইকুয়াল টু হবে কোন ত্রিভুজের কোন একটা কোণের cos ইজ ইকুয়াল টু হবে সন্নিহিত বাহু নিয়ে, যে দুইটা সন্নিহিত বাহু নিয়ে কোণটা উৎপন্ন হয়েছে তাদের বর্গের যোগফল। তাহলে তাদের বর্গের যোগফল মাইনাস তৃতীয়টার কি করবা? বিয়োগফল করে নিচে ওই দুইটার 2 ইন্টু ওই দুইটার গুণফল হবে। তাহলে cos 120 মানে -1/2, যাই হোক, ও এর মান বের করলাম 48 মিটার, 48 স্কয়ার প্লাস ওবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। সরি, আমি ভুল করে ফেলেছিলাম, 48 ইন্টু 80। ওবির জায়গায় আমি কি লিখবো? 80 লিখবো না? 80। এখান থেকে আমি এবি এর মান পাবো। এবি এর মান কি আসে? এবি এর মান আসে 112 মিটার। এই হচ্ছে তাদের 4 সেকেন্ড পর মধ্যকার দূরত্ব। অঙ্কটা ইজি ছিল, আমি জাস্ট বেগ নিয়ে নিয়েছিলাম ওই ওবির জায়গায়, কিন্তু আমাকে তো দূরত্ব নিতে হবে, বেগ নিলে তো হবে না, তাদের মধ্যকার দূরত্ব নিতে হবে। দূরত্ব নেওয়ার জন্য একটা হিন্টস দেওয়া আছে যে 4 সেকেন্ড পর আমি এর সমান পিটি এর সূত্র কাটালাম, এই দূরত্ব পেলাম, এবং এই পরে ত্রিভুজের cos সূত্র কাটালাম। এরপর কি আর কোনো স্লাইড আছে? না, স্লাইড নেই। এই ছিল আমাদের আজকের ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা অনেক টপিক দেখলাম আজকে। ক্লাসটা হয়তো কিছুটা লেন্দি হয়েছে লাস্ট ক্লাস থেকে। আর কনসেপ্ট আছে, তো এগুলো তো শিখতে হবে, আমরা বিগিনার, আমাদেরকে শিখতে হবে। তো আমরা চ্যাপ্টার 2 ভেক্টরের লেকচার 2 দেখলাম। আমরা লেকচার 2 তে আমরা প্রথমে দেখলাম টপিক, আমরা কি বললাম আজকে? ভেক্টর রাশির জ্যামিতিক যোজন বা লব্ধি। এরপর আমরা দেখলাম ভেক্টর যোজনের ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, এরপর সামান্তরিক সূত্রের প্রমাণ টমান সব দেখাইছি লব্ধির মান দিকের। এরপর আমরা লব্ধির সর্বোচ্চ মান দেখলাম, সর্বনিম্ন মান দেখলাম, এরপরে ভেক্টরের বিয়োগ দেখলাম, ভেক্টর যোজনের বিনিময় বন্টন এবং সংযোগ সূত্র দেখলাম, এরপরে দেখলাম প্রবলেম সলভিং পার্ট, প্রবলেম সলভ করলাম অনেকগুলা। এই ছিল আজকের লেকচার। আশা করি ক্লাসটা করে তোমরা উপকৃত হবা, এবং ক্লাসটা যদি ভালো লাগে সবার মধ্যে শেয়ার করে দিতে পারো, তোমাদের বন্ধুদের মধ্যে এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাসে দেখা হবে।